আমরা আসলে আবার একটু ডিসকাশন শুরু করতে পারি। আপনাদের এখানে আমি দেখেছি হয়তো কেউ কেউ আমার জুনিয়র আছেন, আব্দুল মতিন আমার ব্যাচমেট, অনেকেই অনেক সিনিয়র আছেন যারা হয়তো অনেক বছর ধরে ধরে টিচিং প্রফেশনে আছেন। তো আসলে এইরকম একটা একটু আমরা ডিসকাস করতে পারি এইখান থেকে, যদি কোনো বিষয়ে কোনো কিছু আলোচনার মাধ্যমে বের হয়, এইটাই উদ্দেশ্য। এখানে ড্রামাটিক্যাল কিছু করার তো আসলে সুযোগ নেই। আচ্ছা, আর আসলে আপনারা জানেন যে আমরা যখন এই অনার্স লেভেলে বা মাস্টার্স লেভেলে পড়াই, তখন কোনো একটা পার্টিকুলার ক্লাসের জন্য কিন্তু আমরা সবসময় প্রিপারেশন নিয়ে যাই। যে ক্লাসে হয়তো আমি একটা দুইটা তিনটা টপিক বা একটা টপিকেরই কিছু সাব টপিক পড়াবো, সবকিছু সবসময় মাথায় রাখা কঠিন। আচ্ছা, তবুও আমরা এখানে একটু জেনারেল ডিসকাশন করব। আমি মোটামুটি ভাবে কিছু আমি একটা পিপিটি শেয়ার করছি, এটা কি আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, তো আমরা আসলে ধীরে ধীরে ডিসকাশন করতে চাচ্ছি। এই পিপিটিটা না দিয়ে আরেকটা পিপিটি শেয়ার করি। আমি একটা পিপিটি শেয়ার করেছি, আমার মনে হয় এখন দেখতে পাচ্ছেন, তাই তো? এই পিপিটিটা। জি। আচ্ছা, আমি মোটামুটি ভাবে ভেবেছি আজকে ডিসকাশন আমরা এই টপিকগুলোর উপর করতে পারি। সে ট্রানজিস্টর বায়াসিং মেথড গুলা নিয়ে একটু আলোচনা করব। সেখানে স্পেশালি ভোল্টেজ ডিভাইডার বায়াস, এটা খুব পপুলার একটা বায়াসিং মেথড। এই মেথড নিয়ে আলোচনা করব বিজেটির উপরে। এন্ড দেন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর নিয়ে আলোচনা করব, ওয়ার্কিং প্রিন্সিপাল কিভাবে কাজ করে, কনস্ট্রাকশন কেমন, আপনারা যেভাবে গত ক্লাসে বলেছিলেন আর কি। অপারেশনাল অ্যাম্প্লিফায়ার নিয়ে আলোচনা করব। অ্যাম্প্লিফায়ার ফিডব্যাক ইন অ্যাম্প্লিফায়ার নিয়ে আলোচনা করতে চাচ্ছি, যেখানে পজিটিভ ফিডব্যাক অ্যাম্প্লিফায়ারের অ্যাপ্লিকেশন হিসেবে অসিলেটর নিয়ে আলোচনা করব। এই টু পোর্ট লিনিয়ার নেটওয়ার্কের ক্ষেত্রে এইচ প্যারামিটারের ইস্যু নিয়ে আলোচনা করব। আমি জানি না কতটুকু করা যাবে, যতটুকু করা যায়। এরপর আমরা হয়তো রাডার বা কমিউনিকেশন সিস্টেম নিয়ে কিছু আলোচনা করতে পারবো। এতটুকু এই টপিকগুলো আলোচনা করতে চাচ্ছি, সময় যতটুকু সাপোর্ট দেয়, বা এর মধ্যে হয়তো অন্য আলোচনাও হতে পারে। আমি টেন্টেটিভলি এই টপিকগুলো রেখেছি, আপনারা এরকম টপিকের কথাই বলেছিলেন। তাহলে আমরা একটু সিকোয়েন্সিয়ালি যদি আগাই, ট্রানজিস্টর বায়াসিং নিয়ে একটু শুরু করতে পারি। আপনারা এমনি পিপিটি তো দেখতে পাচ্ছেন, তাই না? জি। ওকে, সো ট্রানজিস্টর বায়াসিং মেথডস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তার আগে আসলে আমি অল্প একটু করে আলোচনা করতে চাই। একটা ট্রানজিস্টরকে যদি অ্যাম্প্লিফায়ার হিসেবে ইউজ করতে চাই, তাহলে আমাকে কিছু বায়াসিং কন্ডিশন ফুলফিল করতে হয়। সে আমরা সবাই জানি ট্রানজিস্টরের আসলে পিএনপি এনপিএন যাই হোক না কেন, আমরা একটা ট্রানজিস্টরের দুইটা পিএন জাংশন থাকে। আমরা যেমন বলি এমিটার বেস জাংশন, কালেক্টর বেস জাংশন। তো যদি অ্যাম্প্লিফায়ার হিসেবে ইউজ করতে চাই, তাহলে অ্যাক্টিভ রিজনে ইউজ করতে হয়। সো আমাদেরকে এমিটার বেস জাংশনটাকে ফরওয়ার্ড বায়াস করতে হয়, কালেক্টর বেস জাংশনকে রিভার্স বায়াস করতে হয়। এই বায়াসিং রুলস সম্পর্কে আমরা জানি।
এই বায়াসিং যখন করব তখন অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করতে গেলে আরো কিছু কন্ডিশন ফুলফিল করতে হয়। যেমন বায়াসিং ভোল্টেজ যেগুলো অ্যাপ্লাই করবো সেগুলো কেমন হবে। সো আমাদের কিছু কন্ডিশন স্যাটিসফাই করতে হয়। তার মধ্যে একটা হচ্ছে প্রপার জিরো সিগন্যাল কালেক্টর কারেন্ট। জিরো সিগন্যাল কালেক্টর কারেন্ট বলতে বোঝাচ্ছি জাস্ট আমি বায়াসিং করলাম বাট ইনপুটে কোনো সিগন্যাল অ্যাপ্লাই করিনি। আমরা ডিসি বায়াসিং করতে চাচ্ছি, ইনপুটে এসি সিগন্যাল অ্যাপ্লাই করতে চাচ্ছি। সো যদি এসি সিগন্যাল অ্যাপ্লাই না, মানে এসি ইনপুট এসি সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করতে চাচ্ছি, আমরা অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করতে চাই। সো জিরো সিগন্যাল কালেক্টর কারেন্টটা কেমন হওয়া লাগবে সেটার একটা ইস্যু আছে, আমরা একটু আলোচনা করে তারপর বায়াসিং মেথডে যাব। দেন বেজ এমিটার জাংশনটাও আমাকে এমন ভাবে সেট করতে হবে, একটা সার্টেন মিনিমাম ভ্যালু থাকতে হবে যাতে ইনপুট এসি সিগন্যাল যেটা অ্যাপ্লাই করব সেটার এটাকে কি বলে নেগেটিভ পিকের চাইতেও যাতে বড় হয়, মানে নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রেও যেন এমিটার বেজ জাংশনটা ফরওয়ার্ড বায়াস থাকে। এছাড়া কালেক্টর এমিটার ভোল্টেজও আমাকে এমন ভাবে অ্যাপ্লাই করতে হবে যাতে অলওয়েজ কালেক্টর এমিটার, এটা কালেক্টর বেজ জাংশন হবে। কালেক্টর বেজ জাংশন যাতে সবসময় এটা এখানে একটু ভুল আছে, মিনিমাম প্রপার কালেক্টর বেজ ভোল্টেজ সেটাও আমাকে অ্যাডজাস্ট করতে হবে। তো ইস্যুটা অনেকটা এরকম, সে আমরা একটা ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করতে চাই, সে আমি বায়াসিং করলাম, আমরা এখানে দুইটা ভোল্টেজ সোর্স দিয়ে সেপারেটলি দুইটা জাংশনকে বায়াসিং করতে চাই। এখানে অবশ্য ধরেন যদি আমি এমিটার বেজের মাঝে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই না করে সরাসরি ইনপুট সিগন্যালটা অ্যাপ্লাই করি, দেন যেহেতু এমিটার বেজের মাঝে কোনো ভোল্টেজ নাই, সো ডিউরিং দিস পজিটিভ হাফ সাইকেল this VBE will be positive. That means emitter base junction will be forward biased. So output-এ আমরা accordingly IC পাবো, কালেক্টর কারেন্ট। সেই কালেক্টর কারেন্ট এখানে RC যেটা আছে তার সাথে যদি মাল্টিপ্লাই হয়ে ভোল্টেজ হিসাবে আমরা আউটপুট ভোল্টেজ এরকম পাবো। বাট নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে কিন্তু এই জাংশন রিভার্স বায়াস হয়ে যাচ্ছে, সো আউটপুট পাবো না। সো এই যদি আমি এমিটার এবং বেজের মাঝে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই না করি তাহলে আমরা একটা হাফ সাইকেল পাবো, নেগেটিভ হাফ সাইকেল আউটপুটে পাচ্ছি না। সো এই ধরনের অ্যাম্পলিফিকেশনকে আমরা মানে বলি আনফেইথফুল অ্যাম্পলিফিকেশন। এটা অনেকটা হাফ ওয়েভ রেকটিফায়ারের মতো কাজ করছে। আমরা প্র্যাকটিক্যালি যেটা চাই, ইনপুট সিগন্যাল যে শেপের ইউজ করছি আউটপুটেও সেই রকম শেপেরই চাই। আচ্ছা, এবার দেখেন আমি আরেকটা সিচুয়েশন বলছি। ধরেন এই সার্কিটটা দেখেন, এখানে একটা ট্রানজিস্টর ইউজ করা হচ্ছে, দিস ইজ এনপিএন ট্রানজিস্টর। বেজ এমিটারের মাঝে আমি একটা ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করছি বায়াসিং করার জন্য, এই এমিটার বেজ জাংশনটাকে বায়াসিং করার জন্য। অবশ্য আমি এমিটার এবং কালেক্টরের মাঝে একটা ভোল্টেজ করছি যাতে কালেক্টর এবং বেজ এই জাংশনটাকে রিভার্স বায়াস করতে পারি। ডিস জাংশন আমাদের বায়াসিং করতে হবে, এমিটার বেজ জাংশন ফরওয়ার্ড বায়াস, কালেক্টর বেজ জাংশন রিভার্স বায়াস। সো আমরা এখানে মোর নেগেটিভ একটা পোটেনশিয়াল অ্যাপ্লাই করে রাখি যাতে এই জাংশনটা রিভার্স বায়াস হয়, এমিটার এবং বেজের মাঝে যে জাংশন। ওকে, এবার দেখেন ডিউরিং দিস পজিটিভ হাফ সাইকেল এখানে কিন্তু অলরেডি ভিবিবি ভোল্টেজ দিয়ে এমিটার বেজ জাংশনটা ফরওয়ার্ড বায়াস করাই আছে। এখন আমি যদি ইনপুটে কোনো ইনপুট সিগন্যাল অ্যাপ্লাই না করি তাহলেও একটা কারেন্ট ফ্লো করবে, দ্যাট কারেন্ট ইজ কল্ড জিরো সিগন্যাল কারেন্ট। ওকে, ইনপুটে এসি সিগন্যাল অ্যাপ্লাই করছি না, দ্যাট মিন্স এটাকে শর্ট করে যদি দেই, এখানে তো একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেছি ভিবিবি, সো এমিটার বেজ জাংশন ফরওয়ার্ড বায়াস হচ্ছে। যদি এমিটার বেজ জাংশন ফরওয়ার্ড বায়াস হয়, একটা আইবি যেটাকে আমরা বলি বেস কারেন্ট ফ্লো করবে। বেস কারেন্ট যদি ফ্লো করে, ট্রানজিস্টরের যে প্যারামিটার আছে যেটাকে আমরা বলি ওই যে আলফা ভ্যালু বিটা ভ্যালু, ইন দিস কেস বিটা ভ্যালু, আইসি এবং বিটা আইবির মধ্যে বিটা যে রিলেশনশিপ আছে, beta equals to IC by IB, that means IC equals to beta IB, এই রিলেশনশিপ দিয়ে আমি একটা কালেক্টর কারেন্ট পাবো উইদাউট অ্যাপ্লাইং এনি ইনপুট এসি সিগন্যাল, বিকজ আমি এখানে অলরেডি একটা ডিসি ভোল্টেজ দিয়ে বায়াসিং করেছি। দ্যাট মানে এই যদি আমি ইনপুটে কোনো এসি সিগন্যাল অ্যাপ্লাই না করি তাহলে এই ডিসি বায়াসিং এর জন্য আইবি ফ্লো করবে, আইবি কে বিটা দিয়ে মাল্টিপ্লাই করে আমি একটা আইসি পাবো, সেই আইসি কারেন্ট কিন্তু এই কালেক্টর সার্কিটে আউটপুট সার্কিটে ফ্লো করবে।
তো তার জন্য যেহেতু ডিসি বায়াসিং অ্যাপ্লাই করেছি, ডিসি কারেন্ট পাবো। সেই ডিসি কারেন্টটাকে আমরা বলছি জিরো ইনপুট কালেক্টর কারেন্ট। জিরো ইনপুট কালেক্টর কারেন্ট, দ্যাট মিনস ইনপুট অ্যাপ্লাই না করলেও একটা কারেন্ট ফ্লো করছে। আচ্ছা, ওকে, সেই কারেন্টটাকে আমরা যেহেতু ডিসি কারেন্ট, এরকম একটা ডিসি লেভেল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। দিস কারেন্ট ইজ ডিসি কারেন্ট। এবার দেখেন, আমি তো ডিসি বায়াসিং করেই রেখেছি এমিটার বেস জাংশনটাকে, প্লাস ইনপুট একটা এসি সিগন্যাল অ্যাপ্লাই করছি। তাহলে ডিউরিং দিস পজিটিভ হাফ সাইকেল এই এমিটার বেস জাংশনটা কিন্তু মোর ভোল্টেজ দ্বারা বায়াসিং হবে, বিকজ অলরেডি একটা ভোল্টেজ দ্বারা বায়াসিং আছে, তার সাথে অ্যাড হচ্ছে এই পজিটিভ হাফ সাইকেল। সো বেস কারেন্ট কিন্তু বাড়বে। এখন যেহেতু এসি সিগন্যাল অ্যাপ্লাই করছি, এক এক সময় এক এক রকম ভোল্টেজ অ্যাড হবে। সো অ্যাকর্ডিংলি আইবিটাও এই এসি সিগন্যালের সাথে সাথে সেম শেপ ফলো করে বাড়বে। এবং তার জন্য আইসি একটা পাবো, যেটাকে বলছি বিটা দ্বারা মাল্টিপ্লাই করবে। তাহলে সেই আইসিটা কিন্তু ইনপুট সিগন্যাল অ্যাপ্লাই না করলেও আমি একটা ডিসি লেভেল পাচ্ছিলাম। এখন ইনপুট এসি সিগন্যাল অ্যাপ্লাই করার ফলে এই জিরো সিগন্যাল কালেক্টর কারেন্ট থেকে বেড়ে বেড়ে পিকে যাবে, আবার আইসিতে নামবে, এরকম একটা সিচুয়েশন হবে। সো পজিটিভ হাফ সাইকেল ক্ষেত্রে আমি পজিটিভ হাফ সাইকেল পাবো। এবং সেটার ভেরিয়েশনটা হবে জিরো থেকে কিন্তু না, আইসি থেকে, বিকজ আইসি কারেন্ট অলরেডি আগের থেকে ফ্লো করতেছিল ডিউ টু দিস ডিসি ব্যাটারি ভোল্টেজ। যদি আমি এই ইনপুট সিগন্যাল অ্যাপ্লাই নাও করি, তাহলে একটা আইসি কারেন্ট ডিসি কারেন্ট ফ্লো করতেছিল, সেটাকে আমরা ক্যাপিটাল আইসি দিয়ে রিপ্রেজেন্ট করছি। ওকে, তাহলে পজিটিভ হাফ সাইকেলে আউটপুট কারেন্ট যেটা আইসি বলছি, এই আইসি থেকে বেরিয়ে করে একটা পিকে যাবে, আবার ফল করে আইসিতে নামবে, এই ঘটনা ঘটবে। কারণ যখন ইনপুট এসি সিগন্যালের ভ্যালু জিরো, তখনও কিন্তু এমিটার বেস জাংশনটা ফরওয়ার্ড বায়াস করা আছে ডিউ টু দিস ব্যাটারি ভোল্টেজ। ওকে, বাট সিচুয়েশনটা কিন্তু নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে, যেহেতু এই নেগেটিভ এসি সিগন্যালের নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাইড হচ্ছে, এই ভোল্টেজটা কিন্তু আসলে ভিভিবি থেকে মাইনাস হচ্ছে। তার মানে এই এমিটার বেস জাংশন যে ভোল্টেজ দ্বারা ফরওয়ার্ড বায়াস হচ্ছিল ভিভিবি, সেখান থেকে আসলে এই ভোল্টেজটা কমছে। এখন কমে আমি কোন পর্যন্ত অ্যালাউ করবো? যদি এমন হয় এই নেগেটিভ হাফ সাইকেলের ভোল্টেজ প্লাস এই ভিভিবি দুইটার অ্যালজেব্রিক সাম বলছে, যেহেতু এটা নেগেটিভ আর ভিভিবি তো পজিটিভ করে রাখছে, এই টার্মিনালটা পজিটিভ বেজের সাথে কানেকশন করেছি, এই ভোল্টেজটা যখন নেগেটিভ যদি হয়ে যায়, তাহলে কিন্তু আইবিআর ফ্লো করবে না, তখন কিন্তু আউটপুট আমি ভোল্টেজ পাবো না। সো আমাকে এই ভিভিবিটা এমন ভাবে অ্যাডজাস্ট করতে হবে যাতে এই ভিভিবির ভ্যালু, সরি ভিভি না বলে বলি, এই জাংশনে যে ভোল্টেজটা অ্যাপ্লাইড হচ্ছে, এখানে রেজিস্টার থাকতে পারে, ভিবিই যে ভোল্টেজ দ্বারা আমি বেজ এবং এমিটার জাংশনটাকে ফরওয়ার্ড বায়াস করছি, সেটা যদি ফরওয়ার্ড বায়াস আর না থাকে তাহলে কিন্তু আউটপুটে আমি সিগন্যাল পাবো না। সুতরাং এই ভিভিবি মাস্ট বি, মানে এই ভিভিবিটা এমন ভাবে অ্যাডজাস্ট করতে হবে যাতে এই নেগেটিভ হাফ সাইকেলের যে পিক আছে, নেগেটিভ পিক তার চাইতেও বড় হয়। যেহেতু এটা এসি সিগন্যাল, নেগেটিভ পিক পজিটিভ পিকের অ্যাম্প্লিটিউড হিসেবে দেখতে সেম। সো ভিভিবিটা কিন্তু আমাকে সেই অনুযায়ী অ্যাডজাস্ট করতে হবে যাতে নেগেটিভ হাফ সাইকেলের জন্য দিস জাংশন, যেটাকে আমরা বলছি এমিটার বেস জাংশন, এটা ফরওয়ার্ড বায়াসড হয়। বাট ন্যাচারালি ভিভিবি দ্বারা ফরওয়ার্ড বায়াস আছে, নেগেটিভ ভোল্টেজ অ্যাড হচ্ছে, তাহলে ফরওয়ার্ড বায়াস ভোল্টেজ আস্তে আস্তে কমবে। যখন নেগেটিভ পিকটা অ্যাপ্লাই হবে যে সময়, সেই সময়ে এই ভিবিটা হবে মিনিমাম, এন্ড ইন দ্যাট কেস আইবি উইল বি অলসো মিনিমাম। সো যদি আমি ভিভিবিটাকে প্রপারলি সেট করতে পারি, তাহলে পজিটিভ হাফ সাইকেলে আইসি থেকে কারেন্ট বেড়ে ম্যাক্সিমামে গিয়ে আবার আইসিতে আসবে, নেগেটিভ হাফ সাইকেল থেকে আইসি থেকে নেগেটিভে গিয়ে আবার আইসিতে ব্যাক করবে। সিচুয়েশনটা এরকম হবে। সো ইন দ্যাট কেস জিরো কারেন্ট, জিরো সিগন্যাল আইসি, যেটা জিরো সিগন্যাল মিনস আমি ট্রানজিস্টরটাকে জাস্ট বায়াসিং করেছি, বাট ইনপুটে কোনো এসি সিগন্যাল অ্যাপ্লাই করি নাই। সেই সিচুয়েশনে যে আইসি ফ্লো করছিল, বায়াসিং করার পরে যে আইসিটা ফ্লো করবে, নেগেটিভ হাফ সাইকেলের জন্য যে আইসিটা ফ্লো করবে, এই যে নেগেটিভ আইসি, মানে এই ম্যাগনিটিউড এবং জিরো সিগন্যাল কালেক্টর কারেন্ট এই আইসি, এই জিরো সিগন্যাল কালেক্টর কারেন্ট আইসি ভ্যালুটা
ইনপুট সিগন্যাল অ্যাপ্লাই করার পরে যে মিনিমামে নামবে তার চেয়ে বড় হওয়া লাগবে, আদারওয়াইজ ফেথফুল অ্যাপ্লিকেশন করা যাবে না। এই হচ্ছে মানে আইডিয়াটা, এই হচ্ছে আইডিয়াটা। আমি কি কারো কোনো কোশ্চেন আছে আপনাদের, না হলে পরের দিকে আগাতে থাকি? স্যার নেগেটিভ হাফ সাইকেলের সময় এটা তো রিভার্স বায়াস। না এটা রিভার্স বায়াস কেন বলছেন আপনি? না এটা তো কারেন্টের জন্য, তো কারেন্টের জন্য তো ভোল্টেজ সোর্স যদি আউটপুটে হতো তাহলে সেটা ডেফিনেটলি রিভার্স বায়াস হতো, কিন্তু আউটপুট থেকে না কারেন্ট। রিভার্স বায়াস কিন্তু আমি হতে দিচ্ছি না, কারণ আমি এইখানে একটা ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করে রাখছি। ধরেন এই ডিসি ভোল্টেজের জন্য ভিভি তে যেটা অ্যাপ্লাইড হচ্ছে সেই এই ভিভিবি যদি ধরেন এমন হয় 5 ভোল্ট, জি স্যার। আর এই নেগেটিভ হাফ সাইকেলের পিকটা যদি হয় ধরেন -4 ভোল্ট, তাহলে দুইটা অ্যাড হয়ে কিন্তু এখানে 1 ভোল্ট দ্বারা কিন্তু ফরওয়ার্ড বায়াস হচ্ছে, বুঝতে পারছেন? যেটা 0.7 ভোল্ট দরকার। সুতরাং আমি এই নেগেটিভ হাফ সাইকেলের যখন অ্যাপ্লাইড হচ্ছে, জাস্ট নেগেটিভ পিকটা যখন অ্যাপ্লাইড হচ্ছে তখনও যাতে এমিটার বেস জাংশনটা ফরওয়ার্ড বায়াস থাকে সেটা আমি এনশিওর করছি এই ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করে। আমার কথাটা কি বুঝতে পেরেছেন এখন? তাহলে স্যার ভিসিসি ভোল্টেজের প্রয়োজন আছে? কোথায় ভিসিসি? ওই যে যেটা স্যার কালেক্টর যে ভোল্টেজ ভিসিসি। হ্যাঁ, কালেক্টর ভোল্টেজের প্রয়োজন আছে। কি জন্য আমি বলি কালেক্টর ভোল্টেজ তাহলে তো স্যার যখন রিভার্স বায়াস হবে মানে নেগেটিভ হাফ সাইকেলের জন্য, তাহলে তো আমার তো এইটার প্রয়োজন হচ্ছে না। কোনটা একটু ভালো করে বলেন না, কোনটার প্রয়োজন হচ্ছে না? তার যে নেগেটিভ হাফ সাইকেলের সময় যখন এই পজিটিভ হাফ সাইকেলের সময় ফরওয়ার্ড, নেগেটিভ হাফ সাইকেলের সময় ফরওয়ার্ড। আপনি যেটা আমি তো কিন্তু এমিটার বেস জাংশনের কথা বলছি। ওইটা ওই অংশই স্যার, এমিটার বেস জাংশন যখন পজিটিভ হাফ সাইকেল তখন ফরওয়ার্ড বললেন স্যার। হ্যাঁ, ঠিক মোর ফরওয়ার্ড। জি স্যার, পজিটিভ হাফ সাইকেলের সময় মোর ফরওয়ার্ড হচ্ছে। আমি একটু বলি, আচ্ছা এই আপনি বলছেন বিসিসির দরকার নাই, বিসিসির ইস্যুটা হচ্ছে আপনি যখন, আমি নেগেটিভ হাফ সাইকেলটা এখানে প্রায়োরিটি দিয়েছি। আমি বলছি যে নেগেটিভ হাফ সাইকেলে যখন পিক ভোল্টেজ অ্যাপ্লাইড হবে সেই ভোল্টেজের সময়ও আমি ভিভির ভ্যালুটা এমন রাখতে হবে যাতে এমিটার বেস জাংশনটা ফরওয়ার্ড বায়াস থাকে। বাট আরেকটা কন্ডিশন হচ্ছে কালেক্টর বেস জাংশন। কালেক্টর বেস জাংশন কিন্তু এই জাংশন আর এই জাংশনটাকে রিভার্স বায়াস করা লাগবে। এই জাংশনটাকে রিভার্স বায়াস করার জন্য কিন্তু আমি এখানে একটা ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করেছি, তাই না? বিসিসি। হ্যালো, আচ্ছা বিসিসির পজিটিভ টার্মিনাল কার সাথে আসছে দেখেন তো? কালেক্টরের সাথে, তাই তো? তাই না? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে, বেসটা কিরকম আছে? পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে বেস কেমন থাকবে? পজিটিভ আর নেগেটিভ? ঠিক আছে স্যার, এটাও ঠিক আছে, ফরওয়ার্ড। পজিটিভ হাফ সাইকেলের সাথে পজিটিভ থাকবে, নেগেটিভ হাফ সাইকেলের সময় যেন পজিটিভ থাকে। সুতরাং আমি বেস যেটা এই in this circuit this base is n type, sorry this collector is n type, base is p type. আমি কালেক্টরটাকে রাখতে চাই মোর পজিটিভ পোটেনশিয়ালে, বেসটাকে রাখতে চাই লেস পজিটিভ পোটেনশিয়ালে, যাতে এই জাংশন যেটাকে আমি বলছি কালেক্টর বেস জাংশন, এই জাংশনটা অলওয়েজ রিভার্স বায়াস থাকে। সুতরাং বিসিসিও আমাকে সেভাবে অ্যাডজাস্ট করতে হবে। আর আউটপুটের নেগেটিভ পিকটা কি তাহলে পজিটিভ পিকের সমান হবে না? আমরা দেখাবো এই কারেন্টের স্যার আউটপুটের নেগেটিভ পিকটা তাহলে স্যার কম হবে, একটু কম হয়। মানে কম হবে মানে কার থেকে কম হবে? অ্যাম্পলিটিউড যে ওই পজিটিভ হাফ সাইকেলে একটু বেশি, আর উনি বলতেছেন নেগেটিভ হাফ সাইকেলে কম দেখাবো আমরা। কম কেন দেখবেন, মানে এরকম মনে করছেন কেন? ভেরিয়েশনটা আমি বলি, এই 0 থেকে শুরু করে 0 টাইমে 0 ভোল্টেজ অ্যাপ্লাইড হচ্ছে, তার জন্য এই ভিবিবি যে ডিসি, তার জন্য ডিসি কারেন্ট একটা পাচ্ছি, দ্যাট কারেন্ট ইজ আইসি। এই পয়েন্টে আছি। এসি সিগন্যাল ইনপুট এটা ইনক্রিজ করে যখন পিকে গেল তখন সবচেয়ে বেশি ভোল্টেজ দ্বারা ফরওয়ার্ড বায়াস হচ্ছে, বেশি আইসি পাচ্ছি, আইবি বেশি পাচ্ছি, তার জন্য আইসিও বেশি পাচ্ছি বিটা দ্বারা মাল্টিপ্লাই হয়ে। আবার এটা ফল করে যখন 0-তে আসলো তখন এই আউটপুট যেটা পাচ্ছি ডিউ টু দিস এসি সিগন্যাল, সেটা আবার এই যে ডিসি লেভেল আইসিতে চলে আসলো। এন্ড দেন যখন নেগেটিভ হাফ সাইকেল অ্যাপ্লাইড হচ্ছে তখন কিন্তু এইখানে ফরওয়ার্ড বায়াসটা কমে যাচ্ছে। তবু আমি এখানে ফরওয়ার্ড বায়াস এনশিওর করছি, বাট সেই ফরওয়ার্ড বায়াস ভোল্টেজটা কমে যাচ্ছে। সুতরাং কমে কমে একদম মিনিমাম হবে যখন নেগেটিভের পিক অ্যাপ্লাইড হবে। সিচুয়েশনটা এরকম। সো ইস্যুটা হচ্ছে আমাকে ভিভিটা এমন ভাবে অ্যাডজাস্ট করতে হবে যাতে নেগেটিভ হাফ সাইকেলের পিক যখন অ্যাপ্লাইড হবে তখনও যাতে এই এমিটার বেস জাংশনটা ফরওয়ার্ড বায়াস থাকে।
আর বিসিসিটা এমন ভাবে অ্যাডজাস্ট করতে হবে যাতে যখন পজিটিভ হাফ সাইকেলের পিকটা অ্যাপ্লাইড হচ্ছে তখনও এই জাংশন যেটাকে বলছি কালেক্টর বেস জাংশন সেটা রিভার্স বায়াসই থাকে। এই ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস যে দুইটা জাংশনকে করছি সেটা যাতে আমি বিবিবি এবং বিসিসি দিয়ে এনশিওর করতে পারি। সো ইনপুট কত সিগন্যাল অ্যাপ্লাই করবো সেটার উপর ডিপেন্ড করে আমাকে বিবিবি বিসিসি এনশিওর করতে হবে। যদি আউটপুটে আমি এই কারেন্টটা এখানে দেখাচ্ছি, বাট ভোল্টেজ আপনি দেখাতে পারেন। এই কারেন্ট আইসি তো আরসি দিয়ে ফ্লো করবে, সো আরসির অ্যাক্রসে যদি আউটপুট নেন সেটা ভোল্টেজ হবে। সো এই হচ্ছে ইস্যুটা। আমি কি ক্লিয়ার করতে পেরেছি মোটামুটি? জি স্যার। ভিসিসি এর মানটা তো ভিবিই এর মানের চেয়ে বেশি হয়, এটা যদি বেশি না হয় তাহলে কি সমস্যা হবে? ভিসিসি আচ্ছা আমি আপনাকে তাহলে বলছি শোনেন, ধরেন আমি কোনো ইনপুট সিগন্যাল অ্যাপ্লাই করছি না, আগে এই সিচুয়েশনে আসেন, এটা শর্ট, জাস্ট শর্ট। তাহলে আপনি আমাকে বলেন তো এই ট্রানজিস্টরটা কেমন ট্রানজিস্টর, পিএনপি না এনপিএন? এনপিএন। এনপিএন, এনপিএন। তাহলে আপনার রুলসটা হচ্ছে আমাকে এমিটার বেস জাংশন ফরওয়ার্ড বায়াস করতে হবে, তাই না? জি। সো পি সাইড বেসটা কি টাইপ তাহলে? পি টাইপ। জি জি, তাই তো? পি টাইপ। বেসে আপনি পজিটিভ ব্যাটারির পজিটিভ টার্মিনাল কানেক্ট করলেন আর এমিটারটা এন টাইপ নেগেটিভ টার্মিনাল কানেক্ট করলেন, তাহলে এই জাংশনটা কি ফরওয়ার্ড বায়াস হলো? জি জি, ফরওয়ার্ড বায়াস হলো। ওকে, এখন আপনাকে আরেকটা জাংশন, কি জাংশন সেটার নাম কি? সেটা হচ্ছে কালেক্টর ইমিটার জাংশন। না না, কালেক্টর এমিটারের মাঝে কিন্তু জাংশন নেই। কালেক্টর বেস। হ্যাঁ, কালেক্টর এবং বেস জাংশন, এই জাংশনটাকে রিভার্স বায়াস করতে হবে, তাই না? জি। আচ্ছা আপনি এখন দেখেন বেসটা কি টাইপ? পি টাইপ। বেসে আপনি কি পটেনশিয়াল অ্যাপ্লাই করে রাখছেন, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। পজিটিভ, পজিটিভ। আপনি কিন্তু জাংশনটাকে রিভার্স বায়াস করতে চান, তাহলে এমিটার যে কালেক্টর যেটা, কালেক্টরটা এন টাইপ, এন টাইপে কি পটেনশিয়াল অ্যাপ্লাই করবেন? আরো মোর পজিটিভ অ্যাপ্লাই করতে হবে না? জি জি, বুঝতে পারছেন? এই ফরওয়ার্ড বায়াস কিভাবে হয়, মানে পি এবং এন, পি সাইডে যদি আপনি মোর পটেনশিয়াল এবং এন সাইডে লোয়ার পটেনশিয়াল অ্যাপ্লাই করেন, দেন দ্যাট জাংশন ইজ ফরওয়ার্ড বায়াস। রিভার্স বায়াস হতে গেলে ইস্যুটা এরকম। সো আপনি পি তে অলরেডি পজিটিভ অ্যাপ্লাই করে রাখছেন, সুতরাং এন তে আরো মোর পজিটিভ যদি অ্যাপ্লাই করেন দেন কালেক্টর বেস জাংশনটা রিভার্স বায়াস হবে। সো আপনাকে ভিবিবির চাইতে ভিসিসি এই ভোল্টেজটা বেশি অ্যাপ্লাই করতে হবে অলওয়েজ। ওকে, আপনার অ্যান্সার কি পেয়েছেন? এখানে দুইটা অংশই তো পজিটিভ হয়ে গেল। এদিকে আপনার পিটার যেটা তার সাথে ফরওয়ার্ড বায়াস আছে, আবার ওদিকে কালেক্টর পয়েন্ট যেটা আছে, কালেক্টর অংশ সেইখানে তো পজিটিভ হচ্ছে। আচ্ছা আপনি আমাকে একটা আনসার দেন তো। আমার একটা ধরেন পিএন জাংশন আছে, জাস্ট পিএন জাংশন কনসিডার করেন, ট্রানজিস্টর ভুলে যান। পি সাইডে আমি 5 ভোল্ট অ্যাপ্লাই করলাম, এন সাইডে 10 ভোল্ট অ্যাপ্লাই করলাম, জাংশনটার কি রকম বায়াসিং হবে? রিভার্স বায়াস হবে। রিভার্স বায়াস। রিভার্স বায়াস। রিভার্স বায়াস হবে কিভাবে? এন এ মোর পজিটিভ আছে, পি তে লেস পজিটিভ আছে, তাই না? জি। এখানে তো তাই করলাম, আমি তো তাই বলছি। দেখেন এটা বেসটা হচ্ছে পি টাইপ, পি টাইপে আমি পজিটিভে রেখেছি। এমিটার কালেক্টরটা হচ্ছে এন টাইপ মোর পজিটিভে রেখেছি, কারণ এই দিস বিসিসি ইজ মাস লার্জার দেন বিবিবি। তাহলে এন টাইপ কালেক্টরটাকে কিন্তু আরো বেশি পোটেনশিয়ালে রেখেছি কম্পেয়ার টু পি টাইপ বেস। সো এই জাংশনটা রিভার্স বায়াস হলো না এখন? রিভার্স বায়াস হলো, জি। এইটাই আমরা তো এনশিওর করতে চাচ্ছি। সো বিসিসি কিন্তু ভিবিবির চাইতে বড় ভোল্টেজ না, যে এখানে মেজরিটি চার্জ ক্যারিয়ার যেগুলা মুভ করবে সেইটার ক্ষেত্রে এটা কিভাবে ব্যাখ্যা করা যায় যে এখানে অবশ্যই ভিসিসি অনেক বেশি থাকতে হবে ভিবি তুলনায়? হ্যাঁ, চার্জ ক্যারিয়ার দিয়ে কিভাবে বুঝতে পারি এটা? আচ্ছা চার্জ ক্যারিয়ারে গেলে তাহলে আপনি কনস্ট্রাকশনে যাওয়া লাগবে। আমরা গত ক্লাসে মনে হয় অল্প একটু করে আলোচনা করেছিলাম। আপনি যদি এনপিএন ট্রানজিস্টরের কথা কনসিডার করেন, ঠিক আছে, এনপিএন ট্রানজিস্টরের কথা কনসিডার করেন, এমিটার থেকে শুরু করেন। ট্রানজিস্টরটা হচ্ছে এনপিএন, এমিটারের মেজরিটি চার্জ ক্যারিয়ার কে? ইলেকট্রন। আমি আপনাকে আরেকটা পিপিটি দেখাতে পারি। এই আলোচনা কিন্তু মানে ট্রানজিস্টরের বেসিক প্রিন্সিপল নিয়ে আলোচনা, সেটা যদি দেখতে চান কি দেখতে চাই, বিজেটি কনস্ট্রাকশন। আপনি কি নতুন আরেকটা পিপিটি এটা দেখতে পাচ্ছেন না? মনে হয় না নতুন করে। জি, দেখতে পাচ্ছিলাম, চলে গেছে।
এটা দেখতে পাচ্ছেন এখন? জি জি এটা এখানে অবশ্য পিএনপি দিয়ে দেওয়া আছে, ওটা এনপিএন ট্রানজিস্টর ছিল, এনপিএন ট্রানজিস্টর ছিল, ঠিক আছে? জি ওকে, এই এই স্লাইডটা দেখতে পারেন, এটা এটা বয়েল স্টেটের বই থেকে এটা নেওয়া আছে। ধরেন পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে, পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে ইস্যুটা হচ্ছে আপনি একটা একটা করে ভোল্টেজ সোর্স কনসিডার করতে পারেন। সে যদি আমি এমিটার এবং বেজের মাঝে একটা ভোল্টেজ সাপ্লাই করি, এটা অবশ্য কমন বেজ কনফিগারেশন দেখা যাচ্ছে, ওটা কমন এমিটার ছিল, বাট ইস্যুগুলো তো একই রকম। ধরেন এমিটার বেজ জাংশনে যদি আমি জাংশনটাকে এই জাংশনটাকে ফরওয়ার্ড বায়াস করি, তাহলে পি সাইডে মেজরিটি চার্জ ক্যারিয়ার হোল, তাই তো? জি আচ্ছা, পি সাইডে মেজরিটি চার্জ ক্যারিয়ার হোল, তাহলে সেই হোল গুলা কোন দিকে? এই এমিটার থেকে বেজে যাবে না? যাবে। আচ্ছা, এমিটার থেকে বেজে যাবে। আচ্ছা, তাহলে বেজে গেল। সো এটা একটা ফরওয়ার্ড বায়াস পিএন জাংশনের মতো আপনি কনসিডার করতেছেন। আচ্ছা, বেসটার স্ট্রাকচার এগুলা আমরা আপনি জানেন, এটা থিন থাকে। এখন যদি আপনি ধরেন ইন্ডিভিজুয়ালি কনসিডার করেন, বিসিসি আরেকটা অ্যাপ্লাই করেন, বিসিসি, ওকে, এই জাংশনটাকে কিরকম বায়াসিং করছেন? রিভার্স বায়াস নাকি? রিভার্স বায়াস। একটা জাংশনকে রিভার্স বায়াস করলে আসলে ডিপ্লেশন লেয়ারের কি অবস্থা হয়? ডিপ্লেশন লেয়ারের উইডথ তো বেড়ে যায়, উইড বেড়ে যায়, থিকনেস বাড়ে। আচ্ছা, তাহলে থিকনেস যদি বেড়ে যায় তাহলে সে বেশি ওই যে যেটা বেরিয়ার পটেনশিয়াল, বেশি বেরিয়ার পটেনশিয়ালে বাধা দেয়। তাহলে এখন এই মাঝখানের যে বেজ লেয়ার, এই লেয়ার থেকে যদি আপনি চার্জ ক্যারিয়ার, এই যে আমরা মেজরিটি চার্জ ক্যারিয়ার কথা বলছি, মেজরিটি চার্জ ক্যারিয়ার হোলগুলোকে যদি আপনি কালেক্টরে পাঠাতে চান, তাহলে সেগুলোকে পুশ করতে হবে না? হ্যাঁ টানতে হবে, পুল অথবা জি স্যার, জি স্যার। না, পুল করলে কিন্তু এদিকে বেজ দিয়ে সব চলে আসবে। যদি পুল করেন, মানে এই পটেনশিয়াল যদি চেঞ্জ করে দেন, এই পাশে নেগেটিভ থাকলে কিন্তু পজিটিভ চার্জ ক্যারিয়ার এদিকে চলে আসবে। আমরা তো চাই কালেক্টরে নিতে। সুতরাং পজিটিভ ব্যাটারি পজিটিভ অ্যাপ্লাই করে সেগুলো পুশ করে কালেক্টরে পাঠাতে চাচ্ছি, তাই না? জি আচ্ছা, এখন এই আগের সিচুয়েশনটা আসেন, আমি এই এমিটার থেকে বেজে চার্জ ক্যারিয়ার পাঠাতে কম ভোল্টেজ অ্যাপ্লাই করলেই পারি, কারণ এমিটার বেজ জাংশন ফরওয়ার্ড বায়াস, তাই না? জি ডিপ্লেশন লেয়ারের থিকনেস অনেক কম, ওকে নাকি? জি 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 আচ্ছা, এখন কিন্তু কালেক্টর বেজ জাংশন কিন্তু রিভার্স বায়াস, ডিপ্লেশন লেয়ারের থিকনেস বেশি। সো আমি বেজ থেকে যদি এই চার্জ ক্যারিয়ার গুলোকে পুশ করে কালেক্টরে পাঠাতে চাই, বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। পুশ করলে তো আমার বেজ ইমিটার জাংশন থেকে আপনার বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে, ফরওয়ার্ড বায়াস বেশি বেশি দিতে হবে। পুশ মানে ধাক্কা দেওয়া, তাহলে আমার তো বেজ থেকে আমি সরি আপনি আমার এই ইমিটার থেকে বেজ, ফিগারটাকে দেখতে পাচ্ছেন? জি জি ইমিটার থেকে দেখতে বেজ পাচ্ছেন? পার করে কালেক্টরে পাঠাতে হবে, তাহলে তো ইমিটার থেকে পুশ করতে হবে। না, এমিটার থেকে তো আপনি এমিটার থেকে পুশ করে বেজে পাঠাচ্ছেন, এখন বেজ থেকে আপনি পাঠাতে চাচ্ছেন কালেক্টরে। জি জি এতে প্রথম ফিগার দেখলেন আপনি, এখানে ভি এই ভোল্টেজটা অ্যাপ্লাই করে এমিটার থেকে বেজে পাঠালাম। এটা তো পুশ করাই হলো, তাই না? এখানে তো পুশ হ্যাঁ, করলাম পুশ করা ইমিটার হলো, থেকে। সে অ্যাক্সিলারিটি আছে, কিন্তু এখন এই পটেনশিয়ালের জন্য এখন এই সেকেন্ড যে জাংশন, সিবি জাংশন, এইটাকে কিন্তু ওভারকাম করে সিতে যেতে পারবে না, কারণ এই এই কি বলে এই ডিপ্লেশন লেয়ার উইথ অনেক বেশি। সুতরাং আমরা বেজ তো এখানে অনেক আরেকটা থিন ভোল্টেজ, থাকে, বেজটা তো পাতলা মানে খুবই হালকা থাকে, এবং বেজ পার হয়ে তো বেশিরভাগই চলে যায় কালেক্টরে, এটা বইয়ে না, বলা বেজ আছে। পার হয়ে কালেক্টরে, আপনি বেজ পাতলা থাকুক, আপনি বেজ এবং কালেক্টরের মধ্যে জাংশন আছে যেটাকে বলে ডিপ্লেশন লেয়ার, না তা সে তো তো আছে, চার্জ জি ক্যারিয়ার বেজ থেকে কালেক্টরে যেতে বাধা দিবে। বাধা দেয়, কিন্তু তারপরে বলা আছে 95%-এরও বেশি চলে যায় কালেক্টর অংশে, লেস দেন 5% বেজ অংশে প্রোভাইড হ্যাঁ, করে। 95% চলে যাবে যদি আপনি বিসিসি অ্যাপ্লাই করে সেই চার্জ ক্যারিয়ার গুলাকে পুশ করে বেজ থেকে কালেক্টরে পাঠাতে পারেন। আমার কথা বুঝতে পারলেন? যে এটা বেজ থেকে আবার পুশ করা হচ্ছে, হ্যাঁ, বেজ অংশ থেকে। বেজ থেকে কালেক্টরে পুশ করা হচ্ছে, তার জন্য এই যে এই ভোল্টেজ বিসিসি একটা অ্যাপ্লাই করছেন, যেহেতু বেজ এবং কালেক্টরের মাঝে ডিপ্লেশন উইথ লেয়ারের উইথ অনেক বেশি, সুতরাং সেটাকে ওভারকাম করার জন্য বিসিসি হওয়া লাগবে বেশি ভোল্টেজ। এই হচ্ছে ইস্যু। বয়েল স্টেটের বই পড়ে নিতে পারেন, এটা বয়েল স্টেটের বই থেকে আমি দেখাচ্ছি, যে ফিগার দেখালাম। এখন নতুন স্লাইডটা কি দেখতে পাচ্ছেন?
জি দেখতে পাচ্ছি। ওকে ওকে, তো আমরা ট্রানজিস্টর বায়াসিং এর ক্ষেত্রে আরো দুই একটা ইস্যু আলোচনা করতে চাচ্ছি, যেমন স্টেবিলাইজেশন। এটাকে আমরা বলি থার্মাল স্টেবিলাইজেশন। আচ্ছা, আমরা একটা ট্রানজিস্টরের ক্ষেত্রে কালেক্টর কারেন্ট কিন্তু টেম্পারেচারের সাথে সাথে চেঞ্জ হয়। ইভেন আপনি যদি একটা ট্রানজিস্টরকে অন্য একটা ট্রানজিস্টর দ্বারা রিপ্লেস করেন, দুইটা ট্রানজিস্টর মানে আমরা যদি থিওরিটিক্যালি আইডেন্টিক্যালও বলি, প্র্যাকটিক্যালি তাদের মধ্যে কিছু ডিসিমিলারিটি থাকে। সুতরাং একটা ট্রানজিস্টরকে যদি অন্য ট্রানজিস্টর দ্বারা রিপ্লেস করেন তাহলে কিন্তু এই কালেক্টর কারেন্টের চেঞ্জ হতে পারে, কারণ ট্রানজিস্টরের একদম 100% একটার আরেকটা রেপ্লিকা তৈরি করা পসিবল না, একটু হলেও ভেরিয়েশন থাকে। আচ্ছা, সো যদি আপনি একটা ট্রানজিস্টরকে অন্য একটা ট্রানজিস্টর দ্বারা রিপ্লেস করেন, তার জিরো সিগন্যাল আইসি এবং বিসিই এগুলার সামান্য চেঞ্জ হয়। তার মানে আইসিটা চেঞ্জ হতে পারে। ধরেন আপনি একটা পার্টিকুলার ট্রানজিস্টর যদি ইউজ করেন, টেম্পারেচারের সাথে সাথে এই আইসির ভ্যালুটা চেঞ্জ হয়। তার জন্য ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে, আমি একটু আগে পরেই দেখাচ্ছি। আচ্ছা, কিন্তু আমরা একদম পারফেক্ট ফেটফুল অ্যাম্প্লিফিকেশনের জন্য আমরা চাই একটা ট্রানজিস্টরের অপারেটিং পয়েন্ট ফিক্স থাকবে। এই অপারেটিং পয়েন্ট আমরা একটু পরে দেখব। এটা হচ্ছে বিসি ভার্সাস আইসি যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ থাকে, ট্রানজিস্টরটা আপনি কোন পয়েন্টে অপারেট করবেন, মানে বিসি কত হবে, আইসি কত ফ্লো করবে। যদি আইসি চেঞ্জ হয় তাহলে কিন্তু অপারেটিং পয়েন্টও চেঞ্জ হয়। অপারেটিং পয়েন্ট দিয়ে আমি দুই একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম করাবো, তখন হয়তো আরেকটু ক্লিয়ার হবে। আচ্ছা, এখন আমরা চাই এমন একটা সিচুয়েশন যাতে আমরা ট্রানজিস্টরের অপারেটিং পয়েন্টটাকে সবসময় ফিক্স রাখতে পারি, বা ট্রানজিস্টরের অপারেটিং পয়েন্ট যাতে টেম্পারেচারের উপর অথবা ট্রানজিস্টরের ভেরিয়েশনের প্যারামিটারের ভেরিয়েশনের উপর ডিপেন্ড না করে, তাহলে আমরা সেই সার্কিটটাকে বলবো থার্মালি স্টেবল, মানে সেটার স্টেবিলিটি গ্যারান্টি দেওয়া যাবে। ওকে, এখন ইস্যুটা হচ্ছে এই স্টেবিলাইজেশন অফ অপারেটিং পয়েন্ট ফিক্সড রাখতে চাই কোনো পার্টিকুলার অ্যাপ্লিকেশনের জন্য। সেটার উপর মানে সেটা ফিক্সড না থাকার কারণটা হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ আইসি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন হয়। থার্মাল রানওয়ে বলতেও একটা প্যারামিটার আছে, সেটা আমরা একটু দেখাতে চাচ্ছি। আচ্ছা, মোটামুটি আপনি জানেন যে এই মানে একটা কি বলে আইসি, যেটা কালেক্টর কারেন্ট, এখানে সাবস্ক্রিপ্ট হবে। এই কালেক্টর কারেন্ট আইসি আমরা সি সার্কিট নিয়ে যদি কথা বলি, কমন এমিটার সার্কিটের ক্ষেত্রে এরকম ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। আইসি ইকুয়ালস টু বিটা আইবি প্লাস আইসিইউ। এই আইসিইউটাকে বলা হয় লিকেজ কারেন্ট, এবং এটার নাম হচ্ছে, এটা কি কালেক্টর টু এমিটার কারেন্ট উইথ বেজ ওপেন, সেই সিচুয়েশনে যে কারেন্টটা ফ্লো করে, দিস ইজ লিকেজ কারেন্ট। ওকে, তো এটাকে এই আইসিইউটাকে আবার বিটা প্লাস 1 ইনটু আইসিবিইউ এই ফর্মে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন রিপ্রেজেন্ট করা যায়, এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ডিরাইভ করা যায়। সো আইসি ইকুয়ালস টু আলটিমেটলি বিটা আইবি প্লাস বিটা প্লাস 1 ইনটু আইসিবিইউ। এই হচ্ছে সিচুয়েশন। একটা ট্রানজিস্টরের ক্ষেত্রে বিটা ভ্যালু টিপিক্যালি কেমন থাকে আপনারা কি কেউ মনে আছে আপনাদের? ট্রানজিস্টরের বিটা ভ্যালু কেমন থাকে? বিটা গ্রেটার দেন 20 বোধহয়, 20 থেকে 500। বিটা ইজ গ্রেটার দেন 20, লেস দেন 500, এরকম। টিপিক্যাল ভ্যালু আপনি বলতে পারেন তো 40, 50, 100, 200 এরকম হয়, 450 পর্যন্ত হতে পারে, ঠিক আছে, এরকম। জি জি। ওকে, এই আইসিবিইউ যেটাকে বলতেছি লিকেজ কারেন্ট, এটাকে বলতে পারেন কালেক্টর, দিস কারেন্ট ইজ ফ্লোয়িং ফ্রম কালেক্টর টু বেস হোয়েন এমিটার ইজ ওপেন। এই হচ্ছে কন্ডিশন। তো এই আইসিবিইউ যেটা, এই লিকেজ কারেন্ট আইসিবিইউ, দিস কারেন্ট টেম্পারেচারের সাথে সাথে চেঞ্জ হয়, এবং এভরি 10 ডিগ্রির জন্য এটার ভ্যালু ডাবল হয়। যদিও আইসিবিইউর ভ্যালু আসলে খুব বড় না, বিকজ দিস ইজ লিকেজ কারেন্ট, মাইনরিটি চার্জ ক্যারিয়ার জন্য এই কারেন্ট ফ্লো করে। এটার ভ্যালু টিপিক্যাল মাইক্রো এম্পিয়ার রেঞ্জে, মাইক্রো এম্পিয়ার, খুব ছোট ভ্যালু কম্পেয়ার টু আইসি। কারণ আমরা এখানে আইসি দেখতে চাচ্ছি, আইসি ইকুয়ালস টু বিটা আইবি প্লাস বিটা প্লাস 1 আইসিবিইউ। এই আইসিবিইউর ভ্যালুটা আইসির চাইতে অনেক কম কম্পারেটিভলি। বাট আপনি দেখতে পাচ্ছেন যদি টেম্পারেচার কোনো কারণে 10 ডিগ্রি চেঞ্জ হয়, টেম্পারেচার কোনো কারণে মানে কারেন্ট ফ্লো করলে, কালেক্টর কারেন্ট ফ্লো করলে, আপনি জানেন যে কোনো ডিভাইসে কারেন্ট ফ্লো করলে কিন্তু পাওয়ার ডিসিপেশন হয়, সো গরম হয়ে যায়। তো 10 ডিগ্রি যদি বাড়ে তাহলে আইসিবি ভ্যালু কিন্তু ডাবল হবে। এই ডাবল হওয়া মানে কিছুটা বাড়লো, তো ডাবল বাড়লো, যতটুকু ছিল তার সাথে ডাবল হলো।
সেটাকে বিটা প্লাস 1 দ্বারা গুণ হয়ে কিন্তু আলটিমেটলি আপনি আইসিটা পাচ্ছেন। তার মানে যদি টেম্পারেচার বাড়ে আইসিবিউটা বাড়বে, আইসিবিউটা বাড়লে যে বিটা প্লাস 1 দ্বারা মাল্টিপ্লাই হয়ে যে পরিমাণ হবে সেই পরিমাণ আইসি বাড়বে। আমি কি এই সেটা বুঝতে পারলাম? জি জি, এটা ওকে। এখন যদি আইসি বাড়ে, এই আইসি বেশি কারেন্ট ফ্লো করবে ওই আউটপুট সার্কিট দিয়ে। বেশি কারেন্ট ফ্লো করা মানে হচ্ছে পাওয়ার ডিসিপেশন বেশি হবে। পাওয়ার ডিসিপেশন যদি বেশি হয়, পাওয়ার ডিসিপেশন যদি বেশি হয়, গরম হবে, টেম্পারেচার আরো বাড়বে, টেম্পারেচার আরো বাড়লে আইসিবিউ বাড়বে। সো এই ইফেক্ট আসলে মানে কিউমুলেটিভ ইফেক্ট। আইসিবিউ বাড়লে আইসি বাড়ে, আইসি বাড়লে আবার টেম্পারেচার বাড়ে, টেম্পারেচার বাড়লে আবার আইসিবিউ বাড়ে। এই প্রসেসটাকে বলা হয় থার্মাল রানওয়ে। তাহলে এই প্রসেস যদি কন্টিনিউ করে উইদিন এ মোমেন্ট, টেম্পারেচার কিন্তু অনেক মানে আইসি কারেন্ট অনেক বেশি বেড়ে যেতে পারে। অপারেটিং পয়েন্ট তো চেঞ্জ হচ্ছেই, এট দ্য সেম টাইম এটা ট্রানজিস্টরটা বার্ন আউট করতে পারে, পুড়ে যেতে পারে। সুতরাং আমরা এই সিচুয়েশনটাকে অ্যাভয়েড করতে চাই। এটা একটা ইস্যু। সো আমাদের স্টেবিলিটি গ্যারান্টি দেওয়া মানে আইসি কারেন্ট আমি ফিক্সড রাখতে চাই, অলমোস্ট ফিক্সড। কারণ আমি যদি কিউ পয়েন্ট বা অপারেটিং পয়েন্ট ফিক্সড করতে চাই, তা আইসিটাকেও একটা কনস্ট্যান্ট ভ্যালুতে রাখতে হবে, টেম্পারেচারের সাথে সাথেও যাতে চেঞ্জ না হয়। আর ইন্ডিভিজুয়াল ভেরিয়েশনের কথা আছে বিটা এবং ভিবি, বিটা ভ্যালু ট্রানজিস্টরের, এটাও টেম্পারেচারের সাথে সাথে দুইটা ট্রানজিস্টর এক্স্যাক্টলি সমান না। ধরেন আমি একটা সার্কিট একটা ট্রানজিস্টর ইউজ করলাম, এখন আরেকটা ট্রানজিস্টর ইউজ করতে চাচ্ছি, সেম টাইপের সেম স্পেসিফিকেশনের আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি, বাট দুইটার বিটা ভ্যালু এক্স্যাক্টলি সেম না। আর ভিবি যেটা আছে এটাও আবার টেম্পারেচারের সাথে সাথে স্লাইটলি কমে। ভিবি যদি কমে সেটারও ইফেক্ট আছে। তার মানে ভিবি কমলে আইবিও কমবে, আইসিটাও চেঞ্জ হবে, সো অপারেটিং পয়েন্ট চেঞ্জ হবে। এই ইস্যুগুলা আমরা অ্যাভয়েড করতে চাই। সেই জন্য আমরা এই একটা ট্রানজিস্টর সার্কিটে যাতে থার্মাল স্টেবিলিটি থেকে গ্যারান্টি দেওয়া যায় সেরকম অ্যারেঞ্জমেন্ট রাখি। আমি এই কনসেপ্টটা নিয়ে আপাতত এতটুকু কথা বলতে চাচ্ছি আর কি। এই সেকেন্ড স্লাইডে অলরেডি থার্মাল রানওয়ে সম্পর্কে আমি আলোচনা করেছি। সুতরাং এটা অ্যাভয়েড করার ওয়ে হচ্ছে মানে আমরা অপারেটিং পয়েন্ট স্টেবিলাইজড করতে চাই, ফিক্সড করতে চাই। সো আইসিটাকে যাতে আমি কনস্ট্যান্ট রাখতে পারি, টেম্পারেচার চেঞ্জ হলেও বা যদি আইবি চেঞ্জ হয় তাহলেও যাতে আমি আইসিটাকে ফিক্সড রাখতে পারি। এরকম সিচুয়েশন যদি আমি অ্যারাইজ করতে পারি তাহলে বলবো সেই সার্কিটটা স্টেবল সার্কিট, মানে ইন টার্মস অফ থার্মালি স্টেবল। এই কোন একটা ট্রানজিস্টরের মানে এই থার্মালি কতটা স্টেবল সেটাকে ডিফাইন করার জন্য আমরা একটা প্যারামিটার ডিফাইন করি, যেটাকে আমরা বলি স্টেবিলিটি ফ্যাক্টর। এই স্টেবিলিটি ফ্যাক্টরের আইডিয়াল ভ্যালু হচ্ছে 1 এর চাইতে কিছুটা বড় আমরা প্র্যাকটিক্যালি অ্যালাউ করতে পারি। মানে মোটামুটি 1 এস এর ভ্যালু, স্টেবিলিটি ফ্যাক্টরের ভ্যালু যদি 1 থেকে 25 এর মধ্যে হয়, এটা তাহলে ওই সার্কিটটা স্যাটিসফ্যাক্টরি পারফরম্যান্স দেয়। তো স্টেবিলিটি ফ্যাক্টরের ডেফিনেশনটা হচ্ছে এরকম। দেখেন আমরা এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা একটু আগে দেখে আসলাম, আইসি ইকুয়ালস টু বিটা আইবি প্লাস বিটা প্লাস 1 ইনটু আইসিবিউ। আচ্ছা, আইসিবিউ। এখন আমি চাচ্ছি আইসিটাকে ফিক্সড রাখতে। যদি আইসিবিউ ভেরিও করে, আইসিবিউ তো ভেরি করবে, বিকজ যদি টেম্পারেচার বাড়ে আইসিবিউ ভেরি করবে। যদি আইসিবিউ ভেরি করে তাহলেও যাতে আইসিটা ফিক্সড থাকে। সো এইখান থেকে আমরা স্টেবিলিটি ফ্যাক্টরের ডেফিনেশনটা এইভাবে দেই, DDICBU of IC, that means আইসিটাকে আমি ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু আইসিবিউ, মানে আইসিটা আইসিবিউর সাথে কি রেটে চেঞ্জ হচ্ছে এট কনস্ট্যান্ট আইবি এন্ড বিটা এবং আইবি যদি কনস্ট্যান্ট থাকে, একটা পার্টিকুলার ট্রানজিস্টরের ক্ষেত্রে বিটা এবং আইবি কনস্ট্যান্ট থাকে। ওকে, সো এই আইসিবিউর সাথে আইসিটা কি রেটে চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা বলি স্টেবিলিটি ফ্যাক্টর। তো এই স্টেবিলিটি ফ্যাক্টর তাহলে উপরের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন থেকে আমরা একটু ডিফারেন্সিয়েট করতে পারি। সে আইসি ইকুয়ালস টু বিটা আইবি প্লাস বিটা প্লাস 1 আইসিবিউ। যদি বোথ সাইডে ডিফারেন্সিয়েট করি, আমরা আপাতত উইথ রেসপেক্ট টু আইসি ডিফারেন্সিয়েট করতে চাচ্ছি, কারণ আমাদের দরকার হচ্ছে আইসি কে ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু আইসিবিউ, মানে DDICBU অফ আইসি। যদি 1 বাই ক্যালকুলেট করতে পারি তাহলে পরে এটাকে এস এর সাথে অ্যাডজাস্ট করা যাবে। যেমন এটাকে যদি বোথ সাইডে উইথ রেসপেক্ট টু আইসি ডিফারেন্সিয়েট করি, লেফট সাইড হবে 1, দেন বিটা DDIC অফ আইবি প্লাস বিটা প্লাস 1 ইনটু DICBU অফ আইসি। এরকম এই টার্মটা একটু দেখেন,
ডিআইসি অফ আইসিবিউ, এই টার্মটা কিন্তু এই এস এর রেসিপ্রোকাল, মানে এর স্টেবিলিটি ফ্যাক্টরটা হচ্ছে ডিআইসি বাই ডিআইসিবিউ, মানে আমরা যেভাবে টেকনিক্যালি ম্যাথমেটিক্যালি বলি ডিআইসিবিউ অফ আইসি, এরকম ডিডিএক্স অফ ওয়াই যেভাবে বলি। তো এই পার্টটা কিন্তু আসলে 1/s। সো এটার পরিবর্তে যদি 1/s বসান তাহলে 1 ইকুয়ালস টু বিটা ইনটু ডিআইসি অফ আইবি প্লাস বিটা প্লাস 1 এইটা হচ্ছে 1/s, তাহলে এস দ্বারা ভাগ হলো। এখান থেকে আমরা এস এর ভ্যালুটা বের করতে পারি। সো এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে কোনো একটা সার্কিটের স্টেবিলিটি ফ্যাক্টর ডিটারমাইন করা যায়। ওকে, এবং দ্যাট স্টেবিলিটি ফ্যাক্টর শুড আইডিয়ালি বি 1, কিন্তু প্র্যাকটিক্যাল কেসে 1 আসলে অ্যাচিভ করা যায় না। 1 এর থেকে বড় কোনো ভ্যালু বাট লেস দেন 25 is quite suitable for practical application। আচ্ছা, এই হচ্ছে স্টেবিলিটির ইস্যুটা। এই ইস্যুটা আমাদেরকে অ্যাড্রেস করা লাগবে। সো আমরা এতটুকু ডিসকাশন এই পর্যন্ত তো সব ঠিক আছে নাকি? আইসিবিও রিভার্স বায়াস কারেন্ট, সরি আইসিবি হচ্ছে মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য। হ্যাঁ, লিকেজ কারেন্ট। এটা বেস কারেন্টের সাথে যোগ হচ্ছে কেন? মানে এই ইকুয়েশনে বেস কারেন্টের সাথে যোগ হচ্ছে কেন, সেটার জন্য আপনাকে এখন তাহলে আবার আরেকটা পিপিটি দেখাতে হবে। দেখি আমি যদি কোথাও পারি সেটা আমি দেখাবো। ট্রানজিস্টরের অপারেশন। আচ্ছা, অনেক সময় এই আইসি, আপনি কি এই পিপিটিটা দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, দাঁড়ান আমি আর একটু পরে যাই। কোথায় দেখলাম, এই তো এই সার্কিটটার কথায় আসেন। এটা মনে আমি গত ক্লাসে অল্প করে আলোচনা করেছিলাম। ওকে, আচ্ছা, এই সার্কিটটা কি দেখতে পাচ্ছেন আপনারা? জি জি স্যার। ওকে ওকে, এই সার্কিটটা দেখেন। এমিটারটা পি টাইপ, তাই না? তাহলে পি টাইপের মেজরিটি চার্জ কেরিয়ার হোল বেজে আসলো নাকি? ফরওয়ার্ড বায়াসের জন্য বেজে আসলো, তাই তো? জি। এই বেজ আপনি এই ভোল্টেজ বায়াসিং করে বেজ আবার কালেক্টরে গিয়ে কালেক্ট হলো, তাহলে এই যে একদম মোটা যে অ্যারোটা দেখাচ্ছি, এই ডিরেকশনটা আসলে বোঝাচ্ছে পজিটিভ চার্জ ক্যারিয়ার হোলের মুভমেন্টের ডিরেকশন। বুঝতে পারছেন? জি জি। যে হোলগুলো আসলে এমিটার থেকে বেজ থেকে হয়ে কালেক্টরে আসি কালেক্ট হলো। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার, এতটুকু বুঝছি স্যার। মাইনরিটি। সো এর জন্য যে কারেন্ট আসছে, এই কারেন্ট কিন্তু এটাকে আমরা বলি মেজরিটি কারেন্ট, তাই না? মেজরিটি চার্জ ক্যারিয়ারের জন্য, ঠিক আছে? আমার কথা শুনতে পাচ্ছেন তো? জি স্যার, মেজরিটিটা সব বুঝছি, মাইনরিটি ক্যারিয়ারের জন্য যে আইস মাইনরিটি কিন্তু না, মেজরিটি বলছি। এমিটার থেকে যে মেজরিটি চার্জ ক্যারিয়ার বেজ আসলো সেগুলা কালেক্ট স্যার বুঝছি স্যার, মেজরিটিটা বুঝছি। ওকে, এই মাঝের লেয়ারটা কি টাইপের? আমরা এই অ্যাপ্লিকেশনে দেখাচ্ছি কি টাইপ, এটা বলেন দেখি। এন টাইপ নাকি? এন টাইপ। এন টাইপের মাইনরিটি চার্জ ক্যারিয়ার হিসেবে ওখানেও চার্জ কিছু পজিটিভ চার্জ ক্যারিয়ার হোল ছিল না, আছে না? থাকবে তো নাকি? জি জি জি। সেইগুলাও তাহলে যে প্রসেসে এই মেজরিটি চার্জ ক্যারিয়ার যেগুলা এমিটার থেকে বেজে এসেছিল সেগুলা কালেক্টরে গেল, বেজ লেয়ারে যে মাইনরিটি চার্জ ক্যারিয়ার ছিল সেগুলো সেই প্রসেসে কালেক্টরে যাবে। হ্যাঁ, আমি চিন্তা করছি, বুঝছি স্যার। বেসের জন্য ঠিক আছে, আমি আবার পি টাইপের ইলেকট্রন চিন্তা করছি তো স্যার, এই জন্য অপোজিট হচ্ছে। যদি আপনি বুঝে থাকেন তাহলে ঠিক আছে। তাহলে মাইনরিটির কারের জন্য আসছে। তো এই যে আইসি মেজরিটি, এটাকে আইসি যদি বলেন, এই আইসির সাথে আইবি রিলেশনশিপ বিটা আইবি, তাই না? সো বিটা আইবি আসলো প্লাস এটাকে বলছি মেজরিটি চার্জ ক্যারিয়ারের জন্য যে কারেন্ট আসলো। ওকে, এই আইসিবিউর সাথে আরেকটা হচ্ছে সিইউ এর সাথে আইসিবিউ রিলেশনশিপ হচ্ছে বিটা প্লাস 1। এরকম ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ডিরাইভ করা যায়।
আপনি কি এটা আইডিয়াটা বোঝা গেছে নাকি? বুঝছি হ্যালো, স্যার। ওকে ওকে, আমরা একটু বায়াসিং মেথড নিয়ে কথা বলতে চাই। ট্রানজিস্টর বায়াসিং, আমরা এতক্ষণ এই যে একটু আগে যে সার্কিটগুলো দেখালাম, এখানে দেখেন বায়াসিং করার জন্য আমরা দেখছি যে দুইটা জাংশন, এমিটার বেস জাংশন, কালেক্টর বেস জাংশন, দুইটা জাংশনকে আমি বায়াসিং করতে চাচ্ছি। তার জন্য দুইটা সেপারেট ভোল্টেজ সোর্স ইউজ করলাম, তাই না? দুইটা সেপারেট ভোল্টেজ সোর্স ইউজ করলাম। বা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে এটা আসলে ইকোনমিক্যাল না, বা এটা কস্ট ইফেক্টিভ না। যেমন আমরা কম্পিউটারে তো অনেক আইসি ইউজ করি কম্পিউটারের সিপিইউতে। এখন সেগুলাকে বায়াসিং করার জন্য যদি আমি একটা একটা করে আলাদা আলাদা সব সাপ্লাই দিতে চাই, তাহলে আমার অনেক সাপ্লাই লাগবে এবং সেটা প্র্যাকটিক্যালি ফিজিবল না। সো আমরা চাই একটা ট্রানজিস্টরকে আমি বায়াসিং করব, বায়াসিং রুল যদি অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করতে চাই, দেন emitter based junction must be forward biased, collector based junction must be reverse biased during the entire cycle of the input signal. AC signal যেটা অ্যাপ্লাই করছি, পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল, এই দুই হাফ সাইকেলের পিকও যখন অ্যাপ্লাইড হবে, তখনও যাতে এমিটার বেস জাংশন ফরওয়ার্ড বায়াস থাকে, কালেক্টর বেস জাংশন রিভার্স বায়াস থাকে, এই সিচুয়েশনে আমাকে থাকা লাগবে। সো এটা করার জন্য দুইটা ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করলাম, বাট আমরা একটা সিঙ্গেল ভোল্টেজ সোর্স ইউজ করে সেম কাজটা করতে চাই। মানে একটা সিঙ্গেল ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করব, এই সিঙ্গেল ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করেই এমিটার বেস জাংশন ফরওয়ার্ড বায়াস করব, কালেক্টর বেস জাংশন রিভার্স বায়াস করব। এই কাজটা করার জন্য আমরা বিভিন্ন রকম বায়াসিং মেথড স্টাডি করি, যেমন বেস রেজিস্টার মেথড, এমিটার বায়াস মেথড, বায়াসিং উইথ কালেক্টর ফিডব্যাক রেজিস্টার, ভোল্টেজ ডিভাইডার বায়াস। এই সবগুলা বায়াসিং মেথড সম্পর্কে এত আলোচনা আমি আসলে করতে চাচ্ছি না। বেস রেজিস্টার মেথড, যেটাকে ফিক্সড বায়াস মেথড বলি, সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে, এটার কি কি অসুবিধা। ভোল্টেজ ডিভাইডার বায়াস নিয়ে একটু আলোচনা করা যেতে পারে, এটার কি কি সুবিধা। বেসিক্যালি ভোল্টেজ ডিভাইডার বায়াস খুবই পপুলার বায়াসিং মেথড। আমি কি এই দুইটা নিয়ে আলোচনা করব? হ্যালো, আপনারা কি ঘুমিয়ে গেলেন নাকি? ওকে, জেগে আছি। হ্যাঁ আচ্ছা। সো বেস রেজিস্টার মেথড আমি একটু সিম্পল সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। দিস মেথড ইজ ভেরি সিম্পল। আমাদের টার্গেট কিন্তু আমরা একটা মাত্র ভোল্টেজ সোর্স ইউজ করব, এবং সেটাকে আমরা বলি বিসিসি, কালেক্টরের সাথে। ওকে, কালেক্টরের সাথে একটা ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করব। আরেকটা টার্মিনাল কিন্তু এদিকে বাই ডিফল্ট গ্রাউন্ড আছে। আমি এই ফিগারে গ্রাউন্ডটা এখানে দেখানো হয় নাই, বাট আরেকটা টার্মিনাল তো বাই ডিফল্ট গ্রাউন্ড থাকবে। সো দিস ইজ দ্য ট্রানজিস্টর। In this case, this is also a NPN transistor. Okay, so এটার বায়াসিং করার জন্য আমি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি বিসিসি। এই টার্মিনাল দুইটা আছে, একটা বিসিসি ধরেন 15 ভোল্ট হলে আরেকটা গ্রাউন্ড করা আছে আরেক টার্মিনাল। সো 15 ভোল্ট অ্যাপ্লাই করা হয়, বিসিসি অ্যাপ্লাই করছি। কালেক্টরের সাথে একটা রেজিস্টর আমি ইউজ করছি, কারণ কালেক্টরে কারেন্ট ফ্লো করবে। যদি আমি ভোল্টেজ পেতে চাই, এই মানে আমাকে তো রেজিস্টার একটা ইউজ করতে হবে। ওকে, আর বায়াসিং করার জন্য আমার কিন্তু বায়াসিং করতে হবে, কিন্তু অলওয়েজ আমাকে বুঝতে হবে যে আমি বায়াসিং করতে চাই এই জাংশন, যেটাকে বলছি কালেক্টর বেস জাংশন, আরেকটা জাংশন যেটাকে বলছি এমিটার বেস জাংশন। এই দুইটা জাংশনকে বায়াসিং করতে চাই। সো এই বিসিসি সাথে একটা রেজিস্টার কানেক্ট করে সেই রেজিস্টারটার আরেক টার্মিনাল বেজের সাথে কানেক্ট করছি। তাহলে দেখেন বিসিসির একটা পোর্শন এই আরবি অ্যাক্রসে ড্রপ হবে। ওকে, সো বিসিসির যে পোর্শনটা আরবি সাথে ড্রপ হবে সেটাকে আমরা আইবি আরবি বলতে পারি। বাকি পোর্শনটা কিন্তু এই ভিবি হিসেবে পাবো। সো এই ভোল্টেজ দ্বারা ভিবিটা ফরওয়ার্ড বায়াস হবে। আপনি যদি বিসিসি কনসিডার করেন, দিস ইজ more positive, this is more moderately positive, this is actually ground. So ভিবি ভোল্টেজ দ্বারা কিন্তু এই জাংশনটা ফরওয়ার্ড বায়াস হচ্ছে। ওকে, এবং আইবি কত ফ্লো করবে সেটা কিন্তু এই আরবির উপর ডিপেন্ড করবে, বিকজ আরবির ভ্যালু যদি বেশি হয় এই আইবির ভ্যালু কম হবে। সো এই আইবিটা ডিপেন্ড করতেছে আসলে এই যে বায়াসিং করার, মানে এটাকে ফিক্স বেজ রেজিস্টার, বেজের সাথে যে রেজিস্টারটা কানেক্ট করেছেন এই রেজিস্টারের ভ্যালুর উপর। ওকে, সো যদি আইবি আরবির উপর ভেরি করে আপনি ভেরি করাতে পারেন, আইসি কিন্তু ভেরি করবে আবার আইবির সাথে বিটা টাইমস হয়ে। সো দিস ইজ দ্য
বেসিক সার্কিট ফর বেজ রেজিস্টার মেথড। তো এই সার্কিটের এই যেটা বললাম আর কি, আই বিটা ইকুয়ালস টু আইসি বাই বিটা, এই আইসি যদি আপনার জিরো সিগন্যাল কালেক্টর কারেন্ট হয়, দেন এই হচ্ছে দুইটার মধ্যে ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ। তো এখন দেখেন এই আরবি ভ্যালুটা আপনি খুব সহজেই ফিক্স করতে পারেন। আপনি কত আইবি চান সেটার উপর ডিপেন্ড করে। যেমন আপনি যদি এই সার্কিটে কারশফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করেন, ধরেন আমি বিসিসি থেকে আসবো, দেন দিস ভোল্টেজ ড্রপ, দেন দিস ভোল্টেজ ড্রপ, গ্রাউন্ডে আসলাম ইকুয়ালস টু 0। সো আলটিমেটলি আপনার বিসিসি ইকুয়ালস টু আপনি লিখতে পারেন এই ভোল্টেজ ড্রপ, ধরেন আইবিটাকে আপনি কোন একটা লেভেলে যদি ফিক্স করেন, এই ভোল্টেজ ড্রপ হবে আইবিআরবি। সো বিসিসি ইকুয়ালস টু আইবিআরবি প্লাস দিস ভোল্টেজ ড্রপ ভিবিই। এই ভিবি এর ভ্যালু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে ভেরি ক্লোজ টু 0.7 প্লাস ভিবি। সো এই ইকুয়েশন লেখা যায়। এই ইকুয়েশনটা কি ঠিক আছে তো নাকি? আমরা যদি লুপ কনসিডার করি, কারণ এই টার্মিনাল কিন্তু গ্রাউন্ড কনসিডার করছি, গ্রাউন্ড, সুতরাং প্লাস বিসিসি থেকে গ্রাউন্ড পর্যন্ত আসলাম। সো দিস ইজ এ লুপ। সো বিসিসি ইকুয়ালস টু আইবিআরবি প্লাস ভিবি এই। সো আপনি খুব সহজে আরবি ভ্যালুটা অ্যাডজাস্ট করতে পারেন। আরবি ইকুয়ালস টু বিসিসি মাইনাস ভিবি বাই আইবি। ধরেন আপনি এই ট্রানজিস্টরটাকে অপারেট করতে চাচ্ছেন, তার জন্য আইসি ভ্যালু কত দরকার সেটা আপনি জানেন। আইসি ভ্যালু যদি জানেন, এই ট্রানজিস্টরের বিটা ভ্যালু আপনি স্পেসিফিকেশন থেকেই জানেন। সো আইবিটাকে আপনি ফিক্স করতে পারবেন। যদি আইবিটা ফিক্স করে ফেলেন যে আমার এত আইবি দরকার, এত আইসি মেনটেন করতে, দেন এই আরবির ভ্যালুটা কত হবে সেটা আপনি এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে খুব সহজেই ক্যালকুলেট করতে পারবেন। সো দিস ইজ দ্য ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, আরবি ইকুয়ালস টু বিসিসি মাইনাস ভিবি বাই আইবি। এই আরবিটা খুব সহজেই ক্যালকুলেট করা যায়। সো দিস বায়াসিং মেথড ইজ ভেরি সিম্পল। এবং এই আইবি যেটা, আইবি কিন্তু মানে আইসি কিন্তু কি বলি, এই আইবি কিন্তু টেম্পারেচারের সাথে ডিপেন্ড করে না, টেম্পারেচারের উপর ডিপেন্ড করে জাস্ট এই যে আরবির উপর। সো এটার আমরা পরবর্তী ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে দেখবো যে এটার স্টেবিলিটি ফ্যাক্টর কেমন। ওকে, দেখেন আমরা বিসিসি কত অ্যাপ্লাই করবো সেটা কিন্তু আমরা আগের থেকে জানি। এই বিসিসি আমি অ্যাপ্লাই করবো। ওকে, আইবিটা নুন, কারণ আমি আইবি কত মেনটেন করতে চাই, কারণ আমি আইসি কত চাই, আইসির উপর ডিপেন্ড করে বিটা দ্বারা ভাগ করে আইবির ভ্যালুটা আমি অ্যাডজাস্ট করতে পারবো। ভিবি ক্যান বি সিন ফ্রম দ্য ট্রানজিস্টর ম্যানুয়াল। ভিবি মানে হচ্ছে বেজ এবং এমিটারের মাঝে ভোল্টেজ, এটা ভেরি ক্লোজ টু 0.7 ভোল্ট। এটা ট্রানজিস্টর ম্যানুয়াল থেকে আমি পাবো। সুতরাং আরবির ভ্যালুটা খুব সহজেই আমি ক্যালকুলেট করতে পারছি। সো দিস বায়াসিং মেথড ইজ ভেরি সিম্পল। ইনফ্যাক্ট আপনি এই আরবি ইকুয়ালস টু বিসিসি মাইনাস ভিবি, বিসিসি কম্পেয়ার করলে অনেক ছোট, যেমন ভিবি 0.7 ভোল্ট হতে পারে, বিসিসি 15 ভোল্ট 20 ভোল্ট এরকম হতে পারে। সো এটাকে বিসিসি বাই আইবি হিসেবেও অ্যাপ্রক্সিমেট করা যায়। সো দিস বায়াসিং মেথড ইজ ভেরি সিম্পল। আরবি ক্যান অলওয়েজ বি ফাউন্ড ডিরেক্টলি, বিকজ কোনো ক্যালকুলেশনের দরকার নাই। আমি এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ইউজ করে বিসিসি জানি, আইবি জানি, ভিবি জানি, সো আরবিটাকে আমি ক্যালকুলেট করতে পারবো। সেই জন্য এই বায়াসিং মেথডটাকে অনেক সময় ফিক্সড বায়াস মেথড বলা হয়। এই হচ্ছে এই বায়াসিং মেথড। এই স্টেবিলিটি ফ্যাক্টরের কথা যদি আসেন, এই ফিক্সড মানে বেস রেজিস্টার মেথড বা ফিক্সড বায়াস মেথডে স্টেবিলিটি ফ্যাক্টরে একটু আগে আমি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ডিরাইভ করে দেখিয়েছি। দিস ইজ দ্য ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, বিটা প্লাস 1 ডিভাইড বাই 1 মাইনাস বিটা ইনটু ডিআইসি অফ আইবি, এরকম ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। ইন ফিক্সড বায়াস মেথড আইবি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ আইসি। এই আইবি কিন্তু আইসির উপর ডিপেন্ড করে না, কারণ আইবি ডিপেন্ড করে এই আরবির উপর। সো আপনি যদি আইবি কে উইথ রেসপেক্ট টু আইসি ডিফারেন্সিয়েট করেন, রেজাল্ট হবে 0, যেহেতু এটার উপর ডিপেন্ড করে না। তাহলে এই টার্মটাকে যদি 0 বসাই, তাহলে স্টেবিলিটি ফ্যাক্টর আসে বিটা প্লাস 1। তার মানে বেস রেজিস্টার মেথড বা ফিক্সড বায়াস মেথডে স্টেবিলিটি ফ্যাক্টর বিটা প্লাস 1। এই বিটা প্লাস 1 যদি হয়, মানে স্টেবিলিটি ফ্যাক্টর কেমন, তাহলে মানে টিপিক্যাল ভ্যালু কেমন হতে পারে, কেউ একজন বলবেন? গ্রেটার দেন 25 নাকি? গ্রেটার দেন 25 কিন্তু হবেই, তাই না? জি। আসলে আমরা এই যে 40-50 বিটা ট্রানজিস্টর অনেক আগে ইউজ করতে, এখন যে সমস্ত ট্রানজিস্টর ইউজ করি সেগুলোর ভ্যালু 200 এরকম রেঞ্জে। সো যদি বিটার ভ্যালু ধরেন টিপিক্যাল ভ্যালু 100 হয়, এখানে যেভাবে এক্সাম্পল দেওয়া আছে আমি সেভাবে বলি, যদি বিটা ইকুয়ালস টু 100 হয়, স্টেবিলিটি ফ্যাক্টর হবে 100 + 1। ওকে, দিস ইজ নট গুড, দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি ব্যাড।
কারণ আমি চাই আইডিয়াল ভ্যালু শুড বি 1, বাট মানে এটার মোটামুটি 1 এর সাথে কিছু বড় হলেও সে 25 এর সাথে ছোট হলেও সেটা প্র্যাকটিক্যালি ম্যানেজেবল। ওকে, সো যেহেতু এই ফিক্সড বেস রেজিস্টার মেথডের স্টেবিলিটি ফ্যাক্টর অনেক বড়, সো এইটার ইট হ্যাজ পোর থার্মাল স্টেবিলিটি। যদি টেম্পারেচার বাড়ে সেটাকে ওই যে ব্যাকআপ দিয়ে আইসিটাকে ফিক্সড রাখার কোনো মেকানিজম নেই। সো এই বেস রেজিস্টার মেথড আসলে সার্কিটে খুব একটা ইউজ করা হয় না। আমি একটা সবথেকে খারাপ মেথডটা আগে পড়ালাম, সবথেকে ভালোটা একটু পড়াতে চাচ্ছি। আপনাদের ট্রানজিস্টরের ক্ষেত্রে ডিসি লোড লাইন নিয়ে আমি একটা ম্যাথমেটিক্স আপনাকে দেখাতে পারি যদি আপনারা চান। বেস রেজিস্টার মেথডও দেখাতে পারি, ভোল্টেজ ডিভাইডার বায়াস মেথডও দেখাতে পারি। এগুলা হয়তো স্টুডেন্টদের জন্য স্টুডেন্টদের এই সময় অ্যানালাইসিস করতে কিছু প্রবলেম তৈরি হয়, যদিও বিষয়গুলো খুব একটা কঠিন কিছু না। আমি কি একটা প্রবলেম দেখাবো? জি দেখান। ওকে, সে দিস ইজ এ ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার সার্কিট, ট্রানজিস্টর সার্কিট। ওকে, আপনি দেখতে পাচ্ছেন এই বেস রেজিস্টার মেথডে আরেকটা ক্যারেক্টারিস্টিক্স দেখেন, এই এমিটারের সাথে কিন্তু কোনো রেজিস্টার ইউজ করা নাই। এমিটারের সাথে একটা রেজিস্টার ইউজ করলে থার্মাল স্টেবিলিটি বাড়ে। এই থার্মাল স্টেবিলিটি বাড়ে মানে স্টেবিলিটি ফ্যাক্টর কমে। থার্মাল স্টেবিলিটি ইমপ্রুভ করা মানে হচ্ছে স্টেবিলিটি ফ্যাক্টর কমা। ওকে, এখানে নেই। দেখেন এখানে কালেক্টরের সাথে একটা রেজিস্টার আছে যেটাকে আমরা আরসি বলে থাকি, আর বেজ এবং বিসিসির সাথে যে রেজিস্টার ইউজ করি যেটাকে আরবি বলে থাকি। সো দিস সার্কিট is actually মানে এখানে ট্রানজিস্টরটাকে বায়াসিং করা হচ্ছে ইউজিং বেজ রেজিস্টার মেথড অর ফিক্সড বায়াস মেথড বলে থাকি। ঠিক আছে না? একটু আগে যে সার্কিট দেখলাম সেটাই তো এটা। ওকে ওকে, ডিসি লোড লাইন আসলে আমরা কি মানে কিভাবে ড্র করি? ডিসি লোড লাইন আমরা জানি একটা স্ট্রেট লাইন, অপারেটিং পয়েন্ট এই লাইন বরাবর ভেরি করতে পারে। ওকে, লাইন বরাবর ভেরি করে। আচ্ছা, সো যেহেতু স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন ড্র করার কিছু সুবিধা আছে। আমি আগে থেকে যদি জানি স্ট্রেট লাইন, সুবিধা হচ্ছে দুইটা পয়েন্ট হলে স্ট্রেট লাইন ড্র করা যায়, তাই না? হ্যালো, জি জি, আইসির ভ্যালু ম্যাক্সিমাম আর মিনিমাম যদি পাই তাহলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এবং এই মানে আমরা যেরকম এই ট্রানজিস্টরের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ যেভাবে ড্র করি, এক্স এক্সিস এ ভিসিই ইজ দ্য ভোল্টেজ বিটুইন কালেক্টর এন্ড এমিটার, and IC is the collector current. এইভাবে আমরা ট্রানজিস্টরের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ ড্র করি, আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। ওকে, সো আমি এখান থেকে আমি চাই যে কোনো দুইটা পয়েন্ট বের করতে। দুইটা পয়েন্ট যেহেতু কার্ভ ড্র করবো, এক্স এক্সিসে বিসি আছে, ওয়াই এক্সিসে আইসি আছে, সুতরাং যে পয়েন্টে বিসি 0 সেই পয়েন্টে আইসি কত, আর যে পয়েন্টে আইসি 0 সেই পয়েন্টে বিসি কত, এরকম দুইটা সিম্পল পয়েন্ট বের করে যদি স্ট্রেট লাইন দ্বারা অ্যাড করি, জয়েন করি, সেটাই হচ্ছে ডিসি লোড লাইন। ওকে, সো ইন দিস সার্কিট আমরা এখান থেকে আউটপুটের দিকে একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন লিখতে পারি, যেমন এরকম, যেমন দিস বিসিসি। আমি আপনারা নিশ্চয়ই এটা খুব ভালোভাবেই জানেন যে ভোল্টেজ অ্যাপ্লাই করতে গেলে তো দুইটা টার্মিনাল লাগে। এটা হচ্ছে বিসি, আরেকটা টার্মিনাল বাই ডিফল্ট গ্রাউন্ড আছে এই পাশে। সুতরাং আমি এই বিসিসি থেকে যদি গ্রাউন্ড পর্যন্ত আসি, দিস ইজ অ্যাকচুয়ালি এ লুপ। ওকে, সো আমি এরকম লিখতে পারি বিসিসি, দিস ভোল্টেজ বিসিসি ইকুয়ালস টু, এর একটা পার্ট এই রেজিস্টারে ড্রপ হবে, যেটা রেজিস্টারের নাম ধরে নেন আরসি। ওকে, বাকি পার্ট আসলে এই যে কালেক্টর এবং এমিটার, এই দুই টার্মিনালের মাঝে যেটাকে বলছি বিসিই হিসাবে ড্রপ হবে। সো আমি লিখতে পারি বিসিসি ইকুয়ালস টু আইসিআরসি প্লাস বিসিই। ওকে, সো এখান থেকে লিখতে পারি বিসি ইকুয়ালস টু বিসিসি মাইনাস আইসিআরসি। আপনি কি এই ইকুয়েশনটা বুঝতে পারলেন? বিসিসি ইকুয়ালস টু আইসিআরসি প্লাস বিসিই, সো বিসি ইকুয়ালস টু বিসিসি মাইনাস আইসিআরসি। এই তো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, তাই না? এরকম তো নাকি? জি। ওকে ওকে, এইটার ইকুয়েশন যদি ড্র করেন, আপনি ধরেন বিসিসি আপনার ফিক্সড, সো বিসিসিটাকে আপনি কনস্ট্যান্ট সি হিসেবে দেখতে পারেন। y ইকুয়ালস টু mx প্লাস c এর সাথে আমি কম্পেয়ার করতে চাচ্ছি। বিসিসি তো কনস্ট্যান্ট, কারণ বিসিসি আপনি এখানে অ্যাপ্লাই করছেন, যেমন ইন দিস সার্কিট বিসিসি 6 ভোল্ট, সো দিস ইজ এ কনস্ট্যান্ট। এন্ড দেন আইসি কারেন্টটা মানে এই সার্কিটের বিভিন্ন কনফিগারেশন উপর ভেরি করবে, বাট আরসি তো একটা ফিক্সড রেজিস্টার কানেক্ট করে রেখেছেন।
সো আর সিটাকে আপনি এম এর সাথে কনসিডার করতে পারেন, y ইকুয়ালস টু mx প্লাস c, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। যদিও এখানে দেখতে পাচ্ছেন মাইনাস আছে, মানে স্লোপটা হবে নেগেটিভ। নেগেটিভ মানে হচ্ছে বেশি থেকে কমবে, এই যে এরকম কার্ভ। ওকে, এখন এইখান থেকে আপনি যে কোনো দুইটা পয়েন্ট বের করতে পারেন। সবচেয়ে সহজ দুইটা পয়েন্ট বের করার ওয়ে হচ্ছে বিসিসি যদি 0 হয়, আইসি কত? আইসি যদি সরি আমি ভুল বলছি, বিসি যদি 0 হয়, বিসি 0 হলে আইসি কত, আইসি 0 হলে বিসি কত, এই হচ্ছে দুইটা কন্ডিশন। সো যদি আইসি ইকুয়ালস টু 0 হয়, এই আইসি 0 মানে আইসিআরসি এর ভ্যালু 0, তখন বিসি ইকুয়ালস টু সিম্পলি বিসিসি, বিসিসি ইকুয়ালস টু 6 ভোল্ট। সো আপনার একটা পয়েন্ট হচ্ছে ভোল্টেজ 6 ভোল্ট, কারেন্ট 0, মানে এক্স এক্সিস এর উপর পয়েন্টটা পড়বে, এই পয়েন্টটা না, এটাকে পয়েন্ট বি বলছি। বুঝতে পারছেন আমার কথা? হ্যালো, জি 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 স্যার। ওকে, আরেকটা পয়েন্ট যদি বের করতে চান, সেটার জন্য বললাম যদি বিসিটা 0 হয় তাহলে আইসি কত। বিসি 0 হলে দেখতে পাচ্ছেন এখানে বিসিসিটা যদি অন্য পাশে নিয়ে রাখেন, তাহলে আইসি হবে বিসিসি বাই আরসি। সো বিসিসি বাই আরসি অ্যানাদার পয়েন্ট, বিসিসি ইকুয়ালস টু 6 ভোল্ট, আরসি ইন দিস কেস 2 কিলো ওহম, 6 ভোল্ট বাই 2 কিলো ওহম ইকুয়ালস টু 3 মিলি এম্পিয়ার। সো আরেকটা পয়েন্ট যেখানে ভোল্টেজ 0, কারেন্ট 3 মিলি এম্পিয়ার। সো দিস ইজ অ্যানাদার কারেন্ট পয়েন্ট। এই দুইটার পয়েন্ট যদি আপনি কানেক্ট করেন, সেটাকে আমরা বলছি ডিসি লোড লাইন। ভেরি সিম্পল সিচুয়েশন। ওকে স্যার, আইসি কখন 0 হবে? হ্যাঁ, আইসি কখন 0 হবে? নেগেটিভ হাফ সাইকেলের সময়? আইসি কখন 0 হবে? জি স্যার। এই যে এই সার্কিট থেকে যদি দেখেন, যখন এই পার্টিকুলার সার্কিটের জন্য যখন বিসি এর ভ্যালুটা 6 ভোল্ট হবে, তখন আইসি 0 হবে। তার মানে স্যার এটা কি নেগেটিভ হাফ সাইকেলের সময় বলা যাবে? দাঁড়ান, আমি একটু দেখছি। দিস ইজ দ্য ভ্যালু অফ বিসিই। আপনি বিসিসি এখানে এমন ভাবে অ্যাপ্লাই করেছেন যাতে বিসি এর মাঝে যে ভোল্টেজটা অ্যাপ্লাই হচ্ছে, সেই ভোল্টেজের জন্য আসলে সেই ভোল্টেজের জন্য আইসি 0 হওয়া মানে হচ্ছে আইবিটাও 0 হওয়া লাগবে। বুঝতে পারছেন? আইবিটাও 0 হওয়া লাগবে। কালেক্টর ইমিটার ভোল্টেজ বিসি পজিটিভ হাফ সাইকেল না নেগেটিভ হাফ সাইকেলের সময় এটা 0 হবে? আমরা কিন্তু ডিসি লোড লাইন এখানে ইউজ করতেছি, ডিসি লোড লাইন। বুঝতে পারছেন? জি স্যার। ডিসি লোড লাইন, এসি সিগন্যাল অ্যাপ্লাই করিনি। যদি এসি সিগন্যাল অ্যাপ্লাই করেন, তাহলে এই কিউ পয়েন্টের রেসপেক্টে কিন্তু ভোল্টেজ এরকম ভাবে বেরি করবে, কারেন্ট কিন্তু এই কিউ পয়েন্টের চারপাশে এরকম ভাবে বেরি করবে, এই ইস্যুটা আসবে। যাই হোক, কিউ পয়েন্টটাকে আপনি বেরি করাতে পারেন এই অপারেটিং পয়েন্ট আর অপারেটিং ভোল্টেজ কি এক জিনিস স্যার? বুঝিনি। অপারেটিং পয়েন্ট আর অপারেটিং ভোল্টেজ কি এক জিনিস? আপনি পয়েন্ট বলতে আসলে আমরা কার্টেসিয়ান সিস্টেম বুঝতে পারছেন? ধরেন আপনি যদি একটা গ্রাফ পেপারে প্লট করেন, গ্রাফ পেপারে প্লট করতে গেলে আপনার কি, মানে একটা পয়েন্ট ড্র করতে গেলে দুইটা ভ্যালু লাগে না? এক্স এর ভ্যালু, ওয়াই ভ্যালু। এক্স ভ্যালু, ওয়াই ভ্যালু তো লাগে, তাই না? আমরা কিন্তু কিউ পয়েন্ট মানে হচ্ছে একটা পয়েন্ট, যেমন এই কিউ পয়েন্ট বলতে বোঝানো হচ্ছে এই পয়েন্টে ভোল্টেজ 4 ভোল্ট, কারেন্ট 1 মিলি এম্পিয়ার। আপনি যদি এই ফিগারটা দেখেন, আমি কি বুঝাতে পারলাম? সুতরাং আপনি কিউ পয়েন্ট যদি জানেন, অপারেটিং ভোল্টেজ জানেন, অপারেটিং কারেন্ট জানেন, বাট কিউ পয়েন্ট আর অপারেটিং ভোল্টেজ তো এক জিনিস। মানে কিউ পয়েন্টের একটা আইটেম হচ্ছে ভোল্টেজ, আরেকটা আইটেম হচ্ছে কারেন্ট। পয়েন্ট যেরকম কার্টেসিয়ান প্রসেসে এক্স এক্সিস, এক্স ভ্যালু, ওয়াই ভ্যালু দিয়ে পয়েন্ট ড্র করি, কিউ হচ্ছে একটা পয়েন্ট এই ডিসি লোড লাইনের উপর। আমার কথা কি বুঝতে পারছেন? এটা স্যার কমানো বাড়ানো মানে কোনটার উপর ডিপেন্ড করবে? কিউ পয়েন্ট যদি আমি কমাইতে চাই বা বাড়াইতে চাই, এই সার্কিট অ্যারেঞ্জমেন্টে ধরেন আপনি এই রেজিস্টার চেঞ্জ করতে পারেন, এই রেজিস্টার চেঞ্জ করতে পারেন, তাহলে আইবি চেঞ্জ হবে। ধরেন এই রেজিস্টার, এইখানে দেখেন, এই রেজিস্টার যদি চেঞ্জ করেন, তাহলে চেঞ্জ হবে 530 ভোল্ট, তাহলে আইবির ভ্যালু চেঞ্জ হবে না? আইবির ভ্যালু চেঞ্জ হলে কিন্তু আইসিও চেঞ্জ হবে, বিকজ এই ট্রানজিস্টরের বিটা ভ্যালুর সাথে আইবি এবং আইসির মধ্যে রিলেশনশিপ আছে। আচ্ছা, সো এই হচ্ছে, এইভাবে আপনি অপারেটিং পয়েন্ট চেঞ্জ করতে পারবেন। এবং সেটা আমি কিন্তু একটু আগে বলছি যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে কিভাবে আপনি এই আইবির ভ্যালু ফিক্স করবেন। আইসির ভ্যালু আপনি কত চান, বিটার ভ্যালু আপনি আগে থেকে জানেন। সো আইসির ভ্যালু যত চান সেই অনুযায়ী আপনাকে আইবি দরকার। সেই আইবিটাকে
ওই ভ্যালুতে অ্যাডজাস্ট করতে গেলে তাহলে আপনার আরবি কত হওয়া লাগবে। যদি আপনি আইসিটাকে অ্যাডজাস্ট করতে পারেন, সেই আইসিটা তাহলে অপারেটিং কারেন্ট আর কি, সেই পয়েন্টের জন্য ভিসিও একটা থাকবে যেটাকে বলা হচ্ছে অপারেটিং ভোল্টেজ, তার মানে কিউ পয়েন্ট আপনি পেয়ে যাবেন। বুঝতে পারছেন? হ্যালো, ওকে স্যার। আচ্ছা, তাহলে আমরা ডিসি লোড লাইন এখন এই সার্কিটের ক্ষেত্রে আমরা অপারেটিং পয়েন্টটা বের করতে চাচ্ছি। অপারেটিং পয়েন্ট আমরা এখানে কোশ্চেনটা এরকম দেওয়া ছিল, এই দিস ফিগার শোস এ সিলিকন ট্রানজিস্টর উইথ বিটা ইকুয়ালস টু 100 is biased by base resistor method. Draw the DC load line and determine the operating point. What is the stability factor? This is, আমি লাস্ট কোশ্চেনের আনসারটা একটু দিয়ে নেই। What is the stability factor? This is a base resistor biasing method. So in this biasing method, the stability factor is beta plus 1. Okay, আমরা ম্যাথমেটিক্যালি দেখালাম বিটা প্লাস 1। সো বিটা ভ্যালু যদি আমি 100 জানি, এটা স্টেবিলিটি ফ্যাক্টর 100 প্লাস 1, 101 হচ্ছে স্টেবিলিটি ফ্যাক্টর। দিস ইজ ভেরি সিম্পল ইস্যু। সো আমাকে অপারেটিং পয়েন্ট আমি এখন বের করতে চাচ্ছি। অপারেটিং পয়েন্ট যদি বের করতে চান তাহলে আপনাকে আইসি অথবা ভিসি যে কোনো একটা বের করতে হবে। আপনি এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা দেখেন, এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে এখন আমি অপারেটিং পয়েন্ট, এই লোড লাইনের উপর কোনো একটা পয়েন্ট বের করতে চান, দ্যাট পয়েন্ট ইজ অপারেটিং পয়েন্ট। আইসি যদি জানেন, বিসিসি ফিক্সড আপনি জানেন, আরসিও জানেন, বাট আপনি চাচ্ছেন এখন বিসি এবং আইসি এই দুইটার ভ্যালু কত। এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন থেকে তো আপনি সলভ করতে পারবেন না, দুইটা আননোন একটা ইকুয়েশন। সো আপনাকে ভিসিই অথবা আইসি ক্যালকুলেট করে নিতে হবে সামহাউ, এবং সেটা করার খুব ভালো ওয়ে হচ্ছে আমি এই ইনপুট সাইডে যদি আসি, ইনপুট সাইড থেকে আমি আইবিটা ক্যালকুলেট করতে পারি। যদি আইবি ক্যালকুলেট করতে পারি তাহলে আমি আসলে আইসিটাও ক্যালকুলেট করতে পারি। বিটা ইন্টু আইবি, বিটা আইবি ইকুয়ালস টু আইসি। সো আমি এই ইনপুট সাইডে কারশফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করতে পারি ফ্রম দিস ভিসিসি টু গ্রাউন্ড। সো দিস ভিসিসি ইকুয়ালস টু say this voltage is RB, IBRB plus this voltage is VBE voltage, মানে এই যে জাংশন যেটা আছে বেজ এমিটার জাংশনের মাঝে যে ভোল্টেজ। সুতরাং আমি এটা লিখতে পারি, দেখেন IBRB plus VBE equals to BCC। এই ইকুয়েশনটা তো বোঝা গেল নাকি? বুঝতে পারছেন? আমি ইনপুট সাইডে কারশফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করে এই ইকুয়েশন পাওয়া যাবে না? জি স্যার। তো এই ইকুয়েশন যদি আপনি পেয়ে যান তাহলে আইবি বের করতে পারেন। আইবি ইকুয়ালস টু এটা একটু রিঅ্যারেঞ্জ করেন, আইবি ইকুয়ালস টু বিসিসি মাইনাস বিবিই বাই আরবি। সো 10 মাইক্রো এম্পিয়ার আসছে, আইবির ভ্যালুটা হচ্ছে 10 মাইক্রো এম্পিয়ার। সো আইবি যদি জানি তাহলে আমি আইসি জানি, বিকজ আই অলসো নো দা বিটা ভ্যালু অফ দিস ট্রানজিস্টর। সো আইসি ইকুয়ালস টু বিটা আইবি, beta 100 into 10 microampere equals to 1 milliampere. So IC equals to 1 milliampere. তাহলে আমরা এটা কিন্তু আপনি একটু আগে যেরকম ভাবে কোশ্চেন করলেন, এটা হচ্ছে কারেন্ট এট অপারেটিং পয়েন্ট, এটাকে আপনি অপারেটিং কারেন্ট বলতে পারেন আইসি। যদি আইসির ভ্যালু এখন আপনি জেনে থাকেন তাহলে এই যে এই ইকুয়েশনে বিসির ভ্যালু খুব সহজে বের করা যাবে, বিকজ আই নো বিসিসি equals to 6 volt. I know now IC equals to 1 milliampere and RC is given in this circuit 2 ohm. So BC equals to 4 volt. সুতরাং অপারেটিং পয়েন্ট অলওয়েজ ডিসি লোড লাইনের উপর থাকবে, and that point is 4, মানে বের করতে গেলে ভোল্টেজ 4, কারেন্ট 1 milliampere. This is x axis, ভোল্টেজ BC 4 volt and কারেন্ট, এইটা হচ্ছে অপারেটিং পয়েন্ট। আপনি কি আমার কথা বুঝতে পারলেন? অপারেটিং পয়েন্ট তাহলে ক্লিয়ার হলো তো নাকি? ডিসি লোড লাইন এবং অপারেটিং পয়েন্ট। আমরা এই রিলেটেড আরেকটা প্রবলেম লোড লাইনে স্যার যে আইসি 0, তাহলে এটা তো স্যার আমি যদি ডিসি ভোল্টেজ সাপ্লাই দিই তার মানে 0 মানে আমার কালেক্টর কারেন্ট, এটা বেজ রেজিস্ট্যান্স। তো যদি আপনার বেজ ইমিটার বেজে যদি কারেন্ট না যায় তাহলে আমার হচ্ছে কালেক্টর কারেন্ট প্রবাহিত হবে না, তাহলে সেক্ষেত্রে আমার সোর্স তো থাকবে না। আপনি যদি স্যার 0 করেন ডিসিতে, আমি আমার কোশ্চেনটা আবার বলেন স্যার। যে হোয়েন আইসি 0, তাহলে আইসি কখন 0 হবে? যেহেতু আমি একটা সাপ্লাই ডিসি ভোল্ট সাপ্লাই দিচ্ছি, হ্যাঁ, আমার যদি বেজে কারেন্ট না যায় তাহলে কালেক্টর কারেন্ট আমি পাবো না। হ্যাঁ, এটা কিভাবে এটা বলছেন আপনি? জি মানে সেটা আপনি দেখতে পারেন, এটা একটা জাংশন, তাই না? জি স্যার, বেজ ইমিটার।
বেজ এমিটার জাংশন, এটাকে ফরওয়ার্ড বায়াস রাখতে চান। আরেকটা জাংশন কোন জাংশন? বেস কালেক্টর, রিভার্স বেস। কালেক্টর বেজ জাংশন, এই দুইটা জাংশন। আচ্ছা, এখন এমিটার বেজ জাংশনটাকে আপনি কেমন রাখতে চান? ফরওয়ার্ড বায়াস। কালেক্টর বেজ জাংশন রিভার্স বায়াস। ওকে ওকে, আপনি একটু নিজে নিজে অ্যানালাইসিস করে দেখতে পারেন যে বায়াসিং যদি ওইরকম সিচুয়েশন আসে যখন আমরা বলতেছি বিসিই 0। ওকে, বুঝতে পারছেন? হ্যালো স্যার, কালেক্টর কারেন্ট 0 হইতে হলে পরে বেজে কোনো কারেন্ট যাবে না, মানে বেজ এমিটার এটাই বলছি, আপনি আমাকে বলেন না সেটা কখন ঘটবে। বিসির ভ্যালু কত? 0। বিসির ভ্যালু 0 মানে কি? এই দুইটা টার্মিনাল মানে এই যে কালেক্টর এবং এমিটারের মধ্যে ভোল্টেজ ড্রপ কত হচ্ছে? 100, মানে ভিসিসি। প্লিজ আপনি একটু ঠিক মতো বলেন দেখি। এই দিস ইজ কালেক্টর, দিস ইজ এমিটার। এই কালেক্টর এবং এমিটারের মাঝে ভোল্টেজটাকে বলছে বিসি। বিসি যদি 0 হয় তাহলে এখানে কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না, তাই তো? না। তাহলে এই যে 6 ভোল্ট ড্রপটা কোথায় হচ্ছে? এই রেজিস্টারে হচ্ছে না? এই রেজিস্টার, কালেক্টর রেজিস্টার। আমার কথা কি বুঝতে পারলেন? জি স্যার। আচ্ছা, তাহলে এই 6 ভোল্ট কিন্তু এইখানে ড্রপ হচ্ছে, তাই না? আর এদিক থেকে যদি দেখেন এই 6 ভোল্টের একটা পার্ট ড্রপ হচ্ছে এইখানে, বাকি 0.7 এর মতো একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে এইখানে, তাই না? আমার কথা কি বুঝতে পারলেন? এখন সেই সিচুয়েশনে এই জাংশনটা রিভার্স বায়াস থাকবে কিনা এটা একটু আপনি ভেবে দেখবেন। তাহলে স্যার বেজ রেজিস্টার ওইভাবে সেট করা, মানে পয়েন্ট বেজ রেজিস্টার, মানে স্যার ওই যে যদি আপনি বিসি 0 হয়ে যায় তাহলে কিন্তু 6 ভোল্টের টোটালি এখানে ড্রপ হচ্ছে, বুঝেন নাই? 6 ভোল্টের টোটালি এখানে ড্রপ হচ্ছে। আর ভিবিটা তো 0.7 ভোল্টের মতো, এটা ধরেন এটা যদি নেগলেক্ট করেন তাহলে এই 6 ভোল্টটা কিন্তু এটার অ্যাক্রসে ড্রপ হচ্ছে না। জি, বুঝতে পারছেন? তাহলে বেসটা এটা কিন্তু এই ট্রানজিস্টরটা হচ্ছে এনপিএন। ধরেন বেসটাও আছে 6 ভোল্টে, কালেক্টরটাও আছে 6 ভোল্টে, বুঝেন নাই? তাহলে কিন্তু এই জাংশনটা রিভার্স বায়াস থাকলো না, তাহলে কিন্তু আইসিটা 0 হবে। আমার কথা বুঝতে পারছেন? যদি বেজ এবং কালেক্টরের মাঝে যদি রিভার্স বায়াস না করেন তাহলে কিন্তু মাঝের লেয়ার বেজ থেকে চার্জ ক্যারিয়ার কালেক্টরে যাবে না, বরং বেজ দিয়ে চলে যাবে। সুতরাং আইসি কিন্তু 0 হবে। এই সিচুয়েশনে এটা এক্সপ্লেন করা যায়, আপনি আর একটু ভেবে দেখবেন আমি যেভাবে বললাম। বুঝতে পেরেছেন? ঠিক আছে। ওকে, এই মাঝখানে দুইটা মেথড আছে, এমিটার বায়াস মেথড আর বায়াসিং উইথ কালেক্টর ফিডব্যাক রেজিস্টার। এই মেথড দুইটা সম্পর্কে এগুলা আপনি পড়ে নিতে পারবেন, এগুলা আমি দেখাচ্ছি না। আমি আর একটা মোস্ট ইম্পর্টেন্ট বায়াসিং মেথড শুধু দেখাতে চাই, দ্যাট ওয়ান ইজ ভোল্টেজ ডিভাইডার বায়াস। ভোল্টেজ ডিভাইডার বায়াস আমাদের এই যত রকম বায়াসিং মেথড গুলো এক্সপ্লেন করতেছি, এখানে কিন্তু আমাদের মেইন টার্গেটটা হচ্ছে একটা মাত্র সিঙ্গেল ভোল্টেজ সোর্স ইউজ করব। এখানে আমরা বিসিসি দেখাচ্ছি, আরেকটা টার্মিনাল এই দিকে আছে, এটাকে গ্রাউন্ড টার্মিনাল বলতে পারে। ওকে, এবং ট্রানজিস্টরটা এগুলা সবগুলো একই রকম, এটাও দেখছি এনপিএন ট্রানজিস্টর। ওকে, এনপিএন ট্রানজিস্টর। এই সার্কিটটাতে দেখেন আমি এই বিসিসির সাথে একটা রেজিস্টর, বিসিসির সাথে এবং বেজের সাথে একটা রেজিস্টর ইউজ করেছি R1, আরেকটা রেজিস্টর ইউজ করেছি বেজ এবং এই যে এমিটারের সাথে মানে গ্রাউন্ড করেছি। এই দুইটা রেজিস্টর দেখতে পাচ্ছেন? ওকে, আপনারা কি স্লাইড দেখতে পারেন? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে ওকে, কালেক্টরের সাথে রেজিস্টার আরসি কিন্তু একটু আগে যে বায়াসিং মেথড দেখলাম ওটাতেও ছিল, সব ক্ষেত্রেই থাকবে, এটা আছে। এখানে শুধু এক্সট্রা হচ্ছে দেখেন আমি এমিটারের সাথে আরেকটা আরেকটা রেজিস্টার কানেক্ট করেছি। এই এর জন্য আসলে আমরা এই সার্কিটটাকে মানে থার্মালি এটা থার্মাল স্টেবিলিটি ইমপ্রুভ করতে পারবো, স্টেবিলিটি ফ্যাক্টর কমবে। এই সার্কিট অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এরকম, এটাকে ভোল্টেজ ডিভাইডার বায়াস বলছি এই জন্য আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে জানি একটা ট্রানজিস্টরের বেস দিয়ে যে কারেন্ট ফ্লো হয় আইবি, এই কারেন্টটা কেমন, মানে ভ্যালু কেমন যদি আইসিআই এর সাথে কম্পেয়ার করেন? কম, খুবই কম, খুবই কম, খুবই কম। তাহলে আপনি এখানে যে বিসিসি একটা অ্যাপ্লাই করছেন, এই বিসিসির জন্য R1 দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে না? করবে তো নাকি? করবে। আচ্ছা,
সেই কারেন্টটা আমরা আপাতত আমরা এরকম দেখছি, এই পয়েন্ট এসে একটা পার্ট যাবে R2 দিয়ে, আরেকটা পার্ট বেস কারেন্ট হিসাবে, তাই না? জি আমরা বেস কারেন্টটাকে খুব ছোট ধরেন যদি নেগলেক্ট করি, তাহলে মানে আমরা এইরকম ট্রানজিস্টর সার্কিট যখন অ্যানালাইসিস করি তখন অ্যাপ্রক্সিমেটেড ক্যালকুলেশন সবসময় করতে হয়। ওকে, যদি আমি বেস কারেন্টটাকে নেগলেক্ট করি তাহলে কি আমি ধরে নিতে পারি যে এই I1 যে কারেন্টটা R1 দিয়ে ফ্লো করতেছিল, দ্যাট কারেন্ট উইল অলসো ফ্লো R2? মানে আমরা I1 মানে R1 দিয়ে যে কারেন্ট ফ্লো করছে I1 এবং R2 দিয়ে যে কারেন্ট ফ্লো করছে সেই দুটাকে সমান ধরছি, কারণ এইদিকে ধরে নিচ্ছি জিরো কারেন্ট ফ্লো করছে, যদিও এই কারেন্টটা জিরো না, খুব কম ভ্যালুর, টিপিক্যালি মাইক্রো এম্পিয়ার রেঞ্জের কোনো একটা কারেন্ট ফ্লো করছে, তাই না? জি আচ্ছা, এই হচ্ছে ইস্যু। এতটুকু যদি ক্লিয়ার হন তাহলে এখন আপনি দেখেন, এই হচ্ছে বিসিসি, আপনি এদিক দিয়ে রেজিস্টার আসেন, তার সাথে এই রেজিস্টার আসেন, দুইটা রেজিস্টার দিয়ে সেম কারেন্ট ফ্লো করছে, ইন দ্যাট সেন্স দিস টু রেজিস্টারস আর কানেক্টেড ইন সিরিজ, তাই না? জি জি সিরিজ কনসিডার করতে পারি যদি এই কারেন্টটাকে আমি জিরো ধরি। যদি সিরিজে থাকে তাহলে এই বিসিসির একটা পার্ট R1 এর অ্যাক্রসে ড্রপ হবে, বাকি পার্ট R2 এর অ্যাক্রসে ড্রপ হবে। জি ঠিক আছে? ঠিক আছে, আমি যেভাবে বলছি বুঝতে ঠিক আছে তো? জি স্যার ঠিক আছে। তাহলে কিন্তু ভোল্টেজটা ডিভাইড হয়ে গেল না। আমরা যে যেমন সিরিজ সার্কিটে ভোল্টেজ ডিভাইডার রুল করি, একটা রেজিস্টার সিরিজের রেজিস্টার থাকলে রেজিস্টারের রেজিস্ট্যান্স অনুযায়ী ডিভাইড হয়, সেই থিওরি অ্যাপ্লাই করে আপনি R1 এর অ্যাক্রসে ভোল্টেজ বের করছেন, R2 এর অ্যাক্রসে ভোল্টেজ বের করছেন, সেই জন্য এই বায়াসিং মেথডটাকে বলা হয় ভোল্টেজ ডিভাইডার বায়াস মেথড। ঠিক আছে, এই হচ্ছে ইস্যু। ওকে, দেখেন এখান থেকে একটু ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস দেখতে পারেন। আপনি যদি আইসি কারেন্ট ক্যালকুলেট করতে চান, তাহলে দেখেন এই I1 কারেন্টটা তো আপনি ক্যালকুলেট করতে পারবেন, বিকজ আপনি এখন ধরে নিচ্ছেন এই IB ইকুয়ালস টু 0। সো এই বিসিসি জন্য R1 দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে, দ্যাট কারেন্ট ইজ অলসো ফ্লোয়িং থ্রু R2 হয়ে এখানে গ্রাউন্ড আছে। সুতরাং I1 টা কত হবে? ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, ভোল্টেজ বিসিসি, রেজিস্ট্যান্স, দুইটা রেজিস্টার সিরিজ আছে R1 প্লাস R2। সো এই I1 এর ভ্যালুটা এরকম হবে। এটা তো অ্যাপ্রক্সিমেট করা যায়, তাই না? যদি আমরা IB টাকে 0 ধরি, নেগলেক্ট করি। ঠিক আছে? জি স্যার, একটি লুপের জন্য করা যায় স্যার। ওকে, এখন আমি R2 এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ সেটাও বের করতে পারি ইউজিং ভোল্টেজ ডিভাইডার রুল। এখানে কার্শফ ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করে করতে পারি। কিরকম? R2 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হবে BCC ইনটু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। এই হচ্ছে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। V2 টা এইভাবে বের করতে পারি না? পারি তো নাকি? জি 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 ওকে, এখন যদি আপনি এই লুপে কার্শফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করেন, এই লুপের কথা বলছি, এই লুপ, তাহলে এটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ আপনি পেলেন কিন্তু V2। তাহলে এই V2 এর একটা পার্ট VB হিসেবে ড্রপ হবে, আরেকটা পার্ট RE এর অ্যাক্রসে ড্রপ হবে। সুতরাং আপনি লিখতে পারেন V2 ইকুয়ালস টু VBE প্লাস IERE। এটা লেখা যায় না? জি জি স্যার। সো এখান থেকে আপনি I এর ভ্যালু বের করতে পারেন, I ইকুয়ালস টু V2 মাইনাস VBE বাই RE। এখন এই ইকুয়েশনে দেখেন I টা আপনি বের করলেন, এই I টার এই ভ্যালুটা কিন্তু অ্যাপ্রক্সিমেটেড ক্যালকুলেশন, কারণ আপনি ধরে নিচ্ছেন IB টা এই দিকতে 0, যদিও IB একটা মানে এই I1 এর সাথে কিন্তু এই I1 মানে এই যে কারেন্টটা R2 দিয়ে ফ্লো করবে এই I1 এর সাথে স্লাইটলি কম হবে। সো অ্যাপ্রক্সিমেশন করছেন। আবার আমরা ট্রানজিস্টর সার্কিটে অনেক সময় I এবং IC টাকে ইকুয়াল হিসেবে অ্যাপ্রক্সিমেট করি, বিকজ এই একই কথা, আমরা তো কনসিডার করি IB টার ভ্যালু খুবই কম। সো IE ইকুয়ালস টু IC প্লাস IB, যেহেতু IB ভেরি ভেরি স্মল কম্পেয়ার টু IC এন্ড IE, সুতরাং আমরা অনেক সময় IC কে IE হিসেবে অ্যাপ্রক্সিমেট করি, দুইটা সমান ধরি। ঠিক আছে, বাট দিস ইজ মানে এটা ট্রু না, IC টা IE এর সাথে স্লাইটলি ছোট। ঠিক আছে, তাহলে আপনি এই ইকুয়েশন থেকে কিন্তু IC এর ভ্যালুটা বের করতে পারেন, বিকজ দিস RE এই রেজিস্টারের ভ্যালু কত এটা আপনি জানেন। V2 এই V2 এর ভ্যালু আপনি জানেন, কারণ আপনি BCC যেটা অ্যাপ্লাই করেছেন সেটা ভোল্টেজ ডিভাইডার বায়াস হয়ে ভোল্টেজ ডিভাইড হয়ে R1 এর অ্যাক্রসে একটা পার্ট ড্রপ হচ্ছে, বাকি পার্ট R2 এর অ্যাক্রসে ড্রপ হচ্ছে, দ্যাট ভোল্টেজ ইজ V2। এটা আপনি এই সার্কিট থেকে ডিটারমাইন করতে পারেন। আর দিস VB এটা আপনি ট্রানজিস্টরের স্পেসিফিকেশন থেকে এই ভ্যালুও পেতে পারেন। এই VB এর ভ্যালু টিপিক্যালি সিলিকন ট্রানজিস্টরের ক্ষেত্রে 0.7 ভোল্ট,
সুতরাং আপনি এখান থেকে কিন্তু আইসির ভ্যালুটা ক্যালকুলেট করতে পারেন, তাই না? আপনি আইসির ভ্যালু ক্যালকুলেট করতে পারলে কিন্তু আরেকটা যে প্যারামিটার ভিসিই, এই ভিসিইও ক্যালকুলেট করতে পারবেন যদি আপনি এই সার্কিটে আপনি কারশফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করেন। ভিসিসি ইকুয়ালস টু আইসিআরসি প্লাস ভিসিই প্লাস আইইআরই। আরসি জানেন, এখন আইসি ভ্যালু ক্যালকুলেট করলেন, আইসি জানেন, ভিসিসি তো জানবেন প্র্যাকটিক্যাল সার্কিটে কত ভোল্টেজ সাপ্লাই দিয়েছেন। এই আই এর ভ্যালু আপনি আই এবং আইসি দুটাকে ইকুয়াল ভ্যালু হিসেবে অ্যাপ্রক্সিমেট করছেন। সুতরাং সবকিছু যদি জানেন আই এর ভিসি এর ভ্যালুটা বের করা যাবে। সো এখান থেকে আপনি অপারেটিং কন্ডিশনও ক্যালকুলেট করতে পারবেন। আপনি কি মোটামুটি এই ইস্যুটা বুঝতে পেরেছেন? হ্যালো, ওকে ওকে। অনেক সময় ধরেন এই ভিবিটা কিন্তু ভি2 এর সাথে অনেক ছোট থাকে, সুতরাং এটাকে নেগলেক্টও করতে পারেন। সো আলটিমেটলি আইসি ইকুয়ালস টু ভি2/আর এরকম ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আপনি ডিরাইভ করতে পারবেন। আর বিসি যেটা বললাম এই ইকুয়েশন, এখানে যদি আপনি লুপ ইকুয়েশন অ্যাপ্লাই করেন, বিসিসি ইকুয়ালস টু আইসিআরসি প্লাস বিসি প্লাস আইআরই, আইটাকে যদি আবার আইসি হিসেবে অ্যাপ্রক্সিমেট করেন, সুতরাং বিসিটা এই ইকুয়েশন থেকে বের করা যাবে, এই ইকুয়েশন থেকে বের করা যাবে। এখন মোস্ট ইম্পর্টেন্ট সিচুয়েশনটা হচ্ছে এখানে, ধরেন এই ইকুয়েশনটা দেখেন, আইসি ইকুয়ালস টু ভি2 মাইনাস ভিবিই/আরএফ। এটাকে যদি আপনি একটু রিঅ্যারেঞ্জ করেন তাহলে আপনি লিখতে পারেন এরকম ইকুয়েশন, ভি2 ইকুয়ালস টু ভিবিই প্লাস আইসিআরই। এই ইকুয়েশনটা লেখা যাবে না উপরের ইকুয়েশনটাকে রিঅ্যারেঞ্জ করে? ঠিক আছে? হ্যালো, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। তাহলে এই ইকুয়েশন তো লেখা যাবে নাকি? জি। এবার একটু দেখেন, আইসি আমার কিন্তু সার্কিটের থার্মাল স্টেবিলিটির ক্ষেত্রে আমার মেইন কনসিডারেশনে আইসির ভ্যালু চেঞ্জ হয় কিনা, এটা না? যদি আইসির ভ্যালু চেঞ্জ হয়, ধরেন আইসির ভ্যালু যদি বাড়ে, এখানে কিন্তু এই ভি2 কিন্তু ফিক্সড, কারণ আপনি এখানে বিসিসি অ্যাপ্লাই করেছেন, আর1 আর2 কেমন ভ্যালু ইউজ করেছেন তার উপর ডিপেন্ড করে আর2 এর যে ভোল্টেজ ড্রপ অ্যাকর্ডিং টু ভোল্টেজ ডিভাইডার রুল, সেই ভোল্টেজ হচ্ছে ভি2। সো ভিটি ইকুয়ালস টু ভিবিই প্লাস আইসিআরই। এখন আইসি যদি চেঞ্জ হয়, ধরেন আইসি বেড়ে গেল, আইসি তো বেড়েই যায়, এটাই তো প্রবলেম, তাই না? কারণ থার্মাল রানে যেটা ঘটে, আইসিবিউ বাড়ে, টেম্পারেচার বাড়লে সেটাকে β+1 দ্বারা মাল্টিপ্লাই হয়, সেই অনুযায়ী আইসি বাড়ে, আইসি বাড়লে আবার টেম্পারেচার বাড়ে, এই হচ্ছে কিউমুলেটিভ প্রসেস। এখন আইসি যদি বাড়ে তাহলে আইসিআরসির ভ্যালু বাড়বে না কমবে? যদি আইসি বাড়ে, কেউ একজন বলবেন, যদি আইসির ভ্যালু বাড়ে আইসিআর এর ভ্যালু বাড়বে না কমবে? আর কিন্তু ফিক্সড, আর এটা রেজিস্টরের রেজিস্ট্যান্স ফিক্সড। আইসি বাড়লে আইসিআর বাড়বে না? বাড়বে। আপনারা মনে হয় শুনছেন না আমার কথা এখন? আর বাড়বে স্যার। জি বাড়বে, বাট ভি2 ইজ ফিক্সড। তাহলে আইসিআর যদি বাড়ে ভিবি মাস্ট কমতে হবে না? কমতে হবে। হ্যাঁ। আচ্ছা, ভিবি কমা মানে কি? আইবিটা কি হবে? ভিবি যদি কমে আইবি কি হবে? আইবি কি কমবে না বাড়বে? কমবে। কমবে। তাহলে আইবিটা কিন্তু অটোমেটিক্যালি কমে যাচ্ছে। আইবি যদি কমে তাহলে আপনার ইকুয়েশনে কিন্তু আরেকটা পার্টও আছে, সেই পার্টটা এখানে ইউটিলাইজ করা হচ্ছে। একটু আগে যে ইকুয়েশন দিয়েছিলাম, এই যে এইখানে আইসিবিউ বাড়ার ফলে আইসি বেড়ে যাচ্ছে, বাট এখন আইসি বেড়ে যাওয়ার জন্য যেহেতু ওই আরেকটা পার্টের ওই ভ্যালুটা বেড়ে যাচ্ছে, ভিবিটা আবার কমে যাচ্ছে, ভিবি কমে গেলে আইবি কমে যাচ্ছে। আইবি যদি কমে যায়, দেখেন আইবি কিন্তু আবার বিটা দ্বারা মাল্টিপ্লাই হয়ে এখানে আসছে। সুতরাং আইসিটা মোটামুটি ফিক্স থাকতেছে। আমার কথা বুঝতে পারছেন? হ্যালো, সো এই হচ্ছে সিচুয়েশন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যদি আইসি বাড়ে, এই আইসিআরই বেড়ে যাচ্ছে। আইসি বেড়ে গেলে যেহেতু ভি2 কনস্ট্যান্ট, ভিবিটা অবশ্যই কমতে হবে। যদি ভিবি কমে তাহলে আইবিটা কমবে, আইবি যদি কমে তাহলে আবার আইসি কমে যাবে, কারণ আইসি ইকুয়ালস টু বিটা আইবি। সো এই প্রসেসে এখানে আর একটা রেজিস্টার অ্যাপ্লাই করার ফলে আপনার কিন্তু আইসিটা ইচ্ছা মতো বাড়তে পারতেছে না, কারণ আইসি বেড়ে গেলে আবার আইবি কমে যাচ্ছে, তার মানে আইবি কমে গেলে আবার আইসি কমবে। ওকে, সুতরাং স্টেবিলিটিটা গ্যারান্টি দেওয়া যাচ্ছে। সো দিস ইজ ভোল্টেজ ডিভাইডার বায়াস মেথড। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজ অফ ভোল্টেজ ডিভাইডার বায়াস মেথড। এখানে থার্মাল স্টেবিলিটি ইমপ্রুভ করা যায়, মানে স্টেবিলিটি ফ্যাক্টর ছোট রাখা যায়।
আমার মনে হয় আমরা একটু ব্রেক নেই, তাই না? জি স্যার। আর আমাদের ব্রেক নাই, আমাদের পরীক্ষা আছে স্যার। কখন পরীক্ষা? এই যে এখনই 10:30। আমাদের এরপরে ক্লাসটা কটা? 11টা থেকে না?